দেখো রেসপন্স নেই কেন? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে হচ্ছে স্পেকট্রোস্কোপির লাস্ট ক্লাস। তো সেক্ষেত্রে মোটামুটি একটা সবার একটা আইডিয়া হয়ে গিয়েছে সবকিছু নিয়ে। তো সবগুলি আলটিমেটলি পড়ানো হয়ে গেছে। এক হচ্ছে পিওর রোটেশনাল স্পেক্ট্রা, সেকেন্ডলি পিওর ভাইব্রেশনাল স্পেক্ট্রা, থার্ডলি রামন ভাইব্রেশনাল স্পেক্ট্রা, আর রামন রোটেশনাল স্পেক্ট্রা। তার মধ্যে সবগুলোর যেটা মেইনলি খুব ইম্পর্টেন্ট চারটে কন্ডিশনস, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা মলিকুলসকে বলতে পারবো রোটেশনালি অ্যাক্টিভ, অথবা পিওর ভাইব্রেশনালি অ্যাক্টিভ, অথবা রামান রোটেশনালি অ্যাক্টিভ, অথবা রামান ভাইব্রেশনালি অ্যাক্টিভ। তো সেটা অলরেডি ক্লাসে ডিসকাস করা হয়েছে। তো সেক্ষেত্রে ফার্স্ট ক্লাসে ডিসকাস করা হয়েছিল পিওর রোটেশনাল স্পেক্ট্রা, তারপরে ক্লাসে ডিসকাস করা হয়েছে পিওর ভাইব্রেশনাল স্পেক্ট্রা বা আইআর স্পেক্ট্রা, তারপরে ক্লাসে ডিসকাস করা হয়েছে রামন রোটেশনাল স্পেক্ট্রা, আর লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে রামন ভাইব্রেশনাল স্পেক্ট্রা। তো সেক্ষেত্রে একটু রিক্যাপ করে আমরা আগের ক্লাসগুলো যদি একটু মনে করে দেখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে পিওর রোটেশনাল স্পেক্ট্রার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা বলতে পেরেছিলাম যে মলিকুলস শুড বি রোটেশনালি অ্যাক্টিভ, কোন ক্রাইটেরিয়া বা কোন কন্ডিশনের উপর বেস করে উই ক্যান ডিসাইড দ্যাট দ্য মলিকুলস ইজ পিওর রোটেশনালি অ্যাক্টিভ। কোন কন্ডিশন, কোন স্পেসিফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা জাস্টিফাই করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো ইজ ইট রোটেশনালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। একটা মলিকুলসকে কখন আমরা বলতে পারবো যে ইট ইজ পিওর রোটেশনালি অ্যাক্টিভ অথবা পিওর রোটেশনালি ইনঅ্যাক্টিভ, কোন স্পেসিফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে? Sir, on the permanent. মলিকুলস শুড হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। যদি কোনো মলিকুলস এর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে দেন উই ক্যান সে দ্যাট ইট ইজ পিওর রোটেশনালি অ্যাক্টিভ। আর যদি না থাকে পিওর, যদি না পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে দেন উই ক্যান সে দ্যাট ইট ইজ পিওর রোটেশনালি ইনঅ্যাক্টিভ। তো এই কন্ডিশনের উপর বেস করে আমরা কি বলেছিলাম, যে যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর পিওর রোটেশনালি ইনঅ্যাক্টিভ, কারণ যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস এর কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে না। সিমিলারলি যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি অ্যাক্টিভ, কারণ যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস এর মধ্যে কিন্তু পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, যেমন HCl, যেমন HBr, যেমন HI। তো এইসব ক্ষেত্রে প্রত্যেকটা মলিকুলস এর মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। একই রকম ভাবে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এইসব হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস এর মধ্যে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। তো দ্যাটস ইট, সেখান থেকে একটা সিম্পলিফাইড ফর্মে বলতে পেরেছিলাম যে যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি ইনঅ্যাক্টিভ, whereas যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি অ্যাক্টিভ। তো তারপরে একটা যে এক্সাম্পলটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, ইজ ইট রোটেশনালি অ্যাক্টিভ অর রোটেশনালি ইনঅ্যাক্টিভ? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়, এর একটা লিনিয়ার স্ট্রাকচার আছে এবং ইট ইজ ট্রাই অ্যাটমিক মলিকুলস। ডিউ টু ইটস লিনিয়ার স্ট্রাকচার, তো সেক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই ঠিকই, বাট প্রত্যেকটা বন্ডের কিন্তু ডাইপোল মোমেন্ট আছে। কারণ প্রত্যেকটা বন্ডের ডাইপোল মোমেন্ট ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা বন্ডের ডাইপোল মোমেন্ট আছে, বাট অ্যাজ আ হোল মলিকুল ইজ নন পোলার মলিকুল। অ্যাজ আ হোল মলিকুলস এ কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, বাট প্রত্যেকটা বন্ডের ইন্ডিভিজুয়ালি ডাইপোল মোমেন্ট আছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড মলিকুলকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? প্রত্যেক বছরের কোশ্চেন গুলো একটু অ্যানালিসিস করলে দেখা যাবে যে প্রত্যেক বছর কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে কোশ্চেন পরীক্ষায় এসছে, সে রোটেশন হোক, সে ভাইব্রেশন হোক, সে রামন হোক, বাট কার্বন ডাই অক্সাইড মলিকুলস দিয়ে প্রায় প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে বল, কার্বন ডাই অক্সাইড মলিকুলসকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, ইজ ইট পিওর রোটেশনালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ? কার্বন ডাই অক্সাইড Sir, inactive.
ইট শুড বি ইনঅ্যাক্টিভ, কারণ এর কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। প্রথমেই বলেছি একটা মলিকুলস রোটেশনালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে, তার একটাই কন্ডিশন, একটাই ক্রাইটেরিয়া, মলিকুলস শুড হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। তো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মলিকুলস এর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বন্ডের ডাইপোল মোমেন্ট থাকলেও এর কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইডও কিন্তু ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিতেই আমরা ফেলতে হবে। তো এই গেল আমাদের পিওর রোটেশনাল অ্যাক্টিভিটি অর ইনঅ্যাক্টিভিটি। এবারে আছে তার নেক্সট ক্লাসে কি ডিসকাস করা হয়েছিল, আইআর অ্যাক্টিভিটি বা পিওর ভাইব্রেশনাল স্পেকট্রাম। তো সেক্ষেত্রে কোন স্পেশাল কন্ডিশন, কোন স্পেসিফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কনক্লুশন ড্র করেছিলাম যে এই মলিকুলটা অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে, কোন ক্রাইটেরিয়া, কোন স্পেসিফিক কন্ডিশন, যার উপরে বেস করে আমরা ডিসাইড করেছিলাম মলিকুলসটা আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। চেঞ্জেবল ডাইপোল। মলিকুলস শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট। তাহলে ডিফারেন্সটা কোথায়? রোটেশনের ক্ষেত্রে মলিকুল শুড হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, আর আইআর এর ক্ষেত্রে মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট। তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনের উপর বেস করে, এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা কি কনক্লুশন ড্র করেছিলাম, যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ, পিওর ভাইব্রেশনাল অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমাকে আনসারটা দিতে হবে। যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। So IR inactive. আইআর ইনঅ্যাক্টিভ, কারণ তার তো কোনো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই এক্ষেত্রে। মলিকুলস এর মধ্যে যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস, তাদের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট নেই, ইভেন কোনো বন্ড মোমেন্টও নেই, কারণ এইচ এইচ। তাহলে সেক্ষেত্রে বন্ড মোমেন্টের ডিফারেন্সটা কোথা থেকে আসবে? তো সেক্ষেত্রে যেহেতু মলিকুলস এর কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, তো সেক্ষেত্রেও কিন্তু সেই একই আনসার, যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর আইআর ইনঅ্যাক্টিভ, জাস্ট লাইক রোটেশনাল ইনঅ্যাক্টিভ। তার মানে এখান থেকে একটা কমন ফ্যাক্ট পেয়ে গেলাম, যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি ইনঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আইআর ইনঅ্যাক্টিভ। এবারে আসি হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, সেক্ষেত্রে কি আনসার হবে, আইআর অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস। স্যার আইআর IR active. আইআর অ্যাক্টিভ, কারণ সেক্ষেত্রে ডিউরিং দ্য ভাইব্রেশন ডাইপোল মোমেন্ট চেঞ্জ হবে, যেহেতু মলিকুলস এর মধ্যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, দ্যাটস অটোমেটিক্যালি কিন্তু ডিউরিং দ্য ভাইব্রেশন ডাইপোল মোমেন্ট চেঞ্জ হচ্ছে। দ্যাটস এক্ষেত্রে কিন্তু রোটেশন আর ভাইব্রেশনের ক্ষেত্রে সেম আনসার পাচ্ছি। যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি ইনঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আইআর ইনঅ্যাক্টিভ। যে কোনো ডাইঅ্যাটমিক, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রোটেশনালি অ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আইআর অ্যাক্টিভ। তার মানে যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আইআর ইনঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল ইনঅ্যাক্টিভ। যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস বোথ আইআর অ্যাক্টিভ অ্যান্ড রোটেশনাল অ্যাক্টিভ। তার মানে দুটোর ক্ষেত্রে আমরা সেম আনসার পেলাম, বাট প্রবলেমটা সেই একই কার্বন ডাইঅক্সাইড মলিকুলসকে নিয়ে, এখানেই কনফিউশনটা চলে আসছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? অ্যাজ আ হোল এর কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই ডিউ টু ইটস লিনিয়ার স্ট্রাকচার, বাট প্রবলেমটা হচ্ছে এর বন্ড মোমেন্ট আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বন্ডের কিন্তু ডাইপোল মোমেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে কি আনসার হবে, এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো, আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ কার্বন ডাইঅক্সাইড মলিকুলস? স্যার আইআর অ্যাক্টিভ হবে। এক্ষেত্রে প্রবলেমটা কেন, যদি কার্বন ডাইঅক্সাইড মলিকুলস এর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতো, তাহলে আমরা খুব সহজে আনসার দিতে পারতাম যে ডাইপোল মোমেন্টটা চেঞ্জ হবে ডিউরিং দ্য ভাইব্রেশন। কিন্তু প্রবলেমটা কারণ এর পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট নেই। তো সেক্ষেত্রে কিন্তু আনসারটা এক্সপ্লেন করেছিলাম ক্লাসে তিনটে ডিফারেন্ট স্ট্রাকচার দিয়ে, একটা হচ্ছে সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, অ্যাসিমেট্রিক অ্যান্ড বেন্ডিং। তো সিমেট্রি স্ট্রেচিং এর ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে ফেলেছিলাম, আইআর অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ? অ্যান্টিসিমেট্রি বা অ্যাসিমেট্রিক ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে ফেলেছিলাম, বেন্ডিং কে কোন ক্যাটাগরিতে ফেলেছিলাম? এই কোশ্চেনটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। কার্বন ডাইঅক্সাইড তিনটে ডিফারেন্ট মোড আছে, সিমেট্রি, অ্যান্টিসিমেট্রি অ্যান্ড বেন্ডিং। কোনটা আইআর অ্যাক্টিভ, কোনটা ইনঅ্যাক্টিভ? সিমেট্রি স্ট্রেচিং আমাদের ক্রাইটেরিয়াটা কি, মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, নট পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট। কার্বন ডাইঅক্সাইডের কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, বাট প্রত্যেকটা বন্ডের কিন্তু ইন্ডিভিজুয়ালি ডাইপোল মোমেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে কোন মোড অফ ভাইব্রেশন আইআর অ্যাক্টিভ, কোন মোড অফ ভাইব্রেশন আইআর ইনঅ্যাক্টিভ?
স্যার সিমেট্রিক মোডটা আই এর ইনঅ্যাক্টিভ হবে আর বেন্ডিং মোডটা আই এর অ্যাক্টিভ হবে। এক্স্যাক্টলি, সিমেট্রির ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ দুটো বন্ডেরই সিমেট্রি স্ট্রেচিং মানে কি, কার্বন ডাই অক্সাইডের দুটো বন্ড আছে তো, এক হচ্ছে ও ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। সিমেট্রি স্ট্রেচিং মানে সব স্টাডি মেটেরিয়ালসে দেওয়া আছে দেখবি, সিমেট্রি স্ট্রেচিং মানে দুটো বন্ডকে ইকুয়ালি এক্সটেন্ড করা হচ্ছে, আর অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিং মানে দুটো বন্ডকে ইকুয়ালি করা হচ্ছে না, সেক্ষেত্রে এই এই আর এই, তার মানে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সিমেট্রি স্ট্রেচিং, দুটো বন্ডকে ইকুয়ালি এক্সটেন্ড করা হচ্ছে, আর অ্যান্টি সিমেট্রি মানে একটা এক্সটেন্ড হচ্ছে একটা কম্প্রেশন হচ্ছে। আর সিমেট্রি স্ট্রেচিং দু রকমের হয়, আর একটা হচ্ছে এই, কি দেখানো হলো, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন আর এটা হচ্ছে কম্প্রেশন। এটা হচ্ছে সিমেট্রি স্ট্রেচিং, দুটো বন্ডের ইকুয়ালি এক্সটেনশন হচ্ছে অথবা দুটো বন্ডের ইকুয়ালি কম্প্রেশন হচ্ছে। যেহেতু চেঞ্জেসটা ইকুয়াল হচ্ছে, এই ডাইপোল মোমেন্ট চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ সিমেট্রি স্ট্রেচিং মানে দুটো বন্ডেরই ইকুয়ালি স্ট্রেচিং হচ্ছে অথবা দুটো বন্ডেরই ইকুয়ালি কম্প্রেশন হচ্ছে। তাহলে দুটো বন্ডের ইকুয়ালি চেঞ্জ হওয়ার জন্য আলটিমেটলি কোনো নেট চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। দ্যাটস ওয়াই যেহেতু কোনো ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা কার্বন ডাই অক্সাইড মলিকুলের সিমেট্রি স্ট্রেচিং কে আমরা ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিতে ফেলেছিলাম, আইআর ইনঅ্যাক্টিভ সিমেট্রি স্ট্রেচিং কে, কারণ দুটো বন্ডের আইদার ইকুয়ালি এক্সটেনশন অর ইকুয়ালি কম্প্রেশন হচ্ছে। যেহেতু চেঞ্জেসটা ইকুয়াল হচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো নেট চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, দ্যাটস ওয়াই এটা ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিতে আমরা ফেলেছিলাম। তারপরে আছে অ্যান্টি সিমেট্রি। অ্যান্টি সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং কে কেন আমরা অ্যাক্টিভ ক্যাটাগরিতে ফেলেছিলাম, কারণ একটা বন্ডের হচ্ছে স্ট্রেচিং, একটা বন্ডের হচ্ছে কম্প্রেশন, একটা বন্ডের হচ্ছে এক্সটেনশন, এটার হচ্ছে এক্সটেনশন, এটার হচ্ছে কম্প্রেশন। এরোগুলো দেখলেই বুঝতে পারবি, এক্ষেত্রে বন্ডের এক্সটেনশন হচ্ছে আর এক্ষেত্রে বন্ডের কম্প্রেশন হচ্ছে। তাহলে একটা বন্ডের হচ্ছে এক্সটেনশন, একটা বন্ডের হচ্ছে কম্প্রেশন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। একটার এক্সটেনশন একটার কম্প্রেশন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ নেট চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট, দ্যাটস ওয়াই এটা এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে, চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট এই ক্রাইটেরিয়াটা কিন্তু ফুলফিল করছে। একই রকম ভাবে বেন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট দেখতে পাবো, যেটা স্টাডি মেটেরিয়ালসে দেওয়া আছে অথবা ক্লাসে ডিসকাস করা হয়েছে। তার মানে এই তিনটে পয়েন্টকে বেস করে আমরা কি আনসার দিতে পারছি, যে কোনো সিমেট্রি স্ট্রেচিং অফ কার্বন ডাইঅক্সাইড মলিকুলস ইজ আইআর ইনঅ্যাক্টিভ, antisymmetry stretching and bending mode is IR active। কার উপরে বেস করে বললাম, মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, বাট carbon dioxide as a whole is rotationally inactive because it has no permanent dipole moment। যখন পড়াশোনা করবি একটু কম্পেয়ার করে পড়িস, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব প্রবলেম হয়ে যাবে, এগুলো কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ কিচ্ছু মনে থাকবে না, কোনো কন্ডিশন মনে থাকবে না। তো দ্যাটস ওয়াই পড়ার সময় বারবার একটু প্রত্যেক দিনে ক্লাসে কিন্তু আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি, যাতে জিনিসটা একদম ক্লিয়ার হয়। কারণ এগুলো মুখস্থ করে এগুলো কিচ্ছু হয় না, কারণ এগুলো মাস্টার্সও আছে, আবার করতে হবে এগুলো। দ্যাটস ওয়াই এগুলো একটু ভালো করে বুঝে কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে পড়িস, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, নিজে লিখতে পারবি। তাহলে এই গেল আমাদের পিওর রোটেশনাল অ্যাক্টিভ আর পিওর ভাইব্রেশনাল অ্যাক্টিভিটি, বা পিওর রোটেশনাল স্পেক্ট্রা আর পিওর ভাইব্রেশনাল স্পেক্ট্রা। এবারে লাস্ট ক্লাস থেকে স্টার্ট করা হয়েছে রামন স্পেক্ট্রা। তো সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি ক্রাইটেরিয়া ফর রামন রোটেশনাল অ্যাক্টিভিটি, কোন মলিকুলকে আমরা বলতে পারবো রামন রোটেশনালি অ্যাক্টিভ, কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে উই ক্যান ডিসাইড দ্য মলিকুলস ইজ রামন রোটেশনাল অ্যাক্টিভ, কোন ক্রাইটেরিয়া? অ্যানাইসোট্রপি, স্যার অ্যানাইসোট্রপি হুম, পোলার অ্যাক্টিভিটি। molecules should be anisotropically polarizable. Molecules should be anisotropically polarizable. Anisotropically polarizable means its polarizability is direction dependent. Molecules should be anisotropically polarizable means molecules polarizability should be direction dependent. তো সেক্ষেত্রে যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস কে আমরা কোন ক্যাটাগরিতে ফেলেছিলাম, ইজ ইট অ্যাক্টিভ, রামন অ্যাক্টিভ অর রামন ইনঅ্যাক্টিভ? হোমোনিউক্লিয়ার, Raman active. রামন অ্যাক্টিভ। যে কোনো হোমোনিউক্লিয়ার এন্ড হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস কে আমরা কিন্তু রামন অ্যাক্টিভ ক্যাটাগরিতে ফেলেছিলাম, এবং সেটা এক্সপ্লেন করা হয়েছিল কিভাবে, যদি আমরা কোনো ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করি আইদার অ্যালং দ্য অ্যাক্সিস অর অ্যাক্রস দ্য অ্যাক্সিস, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট আনসার পেয়েছিলাম ইনডিউসড ডাইপোল মোমেন্টে। সেক্ষেত্রে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যখন কোনো আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি অ্যালং দ্য অ্যাক্সিস, সেক্ষেত্রে যে ইনডিউসড ডাইপোল মোমেন্টের ভ্যালু পাবো দ্যাট উইল বি অলমোস্ট টুয়াইস
compared to the when the electric field is applied across the axis. অ্যাক্রস দ্য অ্যাক্সিস যে ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করলে যে ইনডিউসড ডাইপোল মোমেন্টের ভ্যালু পাবো, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্লাই করি তার দ্বিগুণ ভ্যালু পাবো, টুয়াইস কম্পেয়ার টু দ্য অ্যাক্রস দ্য অ্যাক্সিস। তার মানে ডাইপোল মোমেন্টের যে ইনডিউসড ডাইপোল মোমেন্টের ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু ডাইরেকশন ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই মলিকুলস ইজ অ্যানাইসোট্রপিক্যালি পোলারাইজেবল। অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্লাই করলে এক রকমের আনসার পাচ্ছি, অ্যাক্রস দ্য অ্যাক্সিস অ্যাপ্লাই করলে এক রকমের আনসার পাচ্ছি। তার মানে দ্য আনসার ইজ ডাইরেকশন ডিপেন্ডেন্ট, দ্য আনসার অফ ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইজ ডাইরেকশন ডিপেন্ডেন্ট। তার মানে আমাদের ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করা হচ্ছে, মলিকুলস ইজ অ্যানাইসোট্রপিক্যালি পোলারাইজেবল। দ্যাটস ওয়াই যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস ইজ অ্যানাইসোট্রপিক্যালি পোলারাইজেবল। সেটা আমরা এক্সপ্লেন করেছিলাম লাস্ট ক্লাসে। এবারে আসি isotropic molecules such as CH4, such as BH4, such as SF4, তো এগুলোকে কোন ক্যাটাগরিতে ফেলেছিলাম আইসোট্রপিক মলিকুল গুলো? স্যার রামান ইনঅ্যাক্টিভ। রামান ইনঅ্যাক্টিভ, কারণ তার সিমেট্রি স্ট্রাকচার পুরোটা সেম, একটা সার্কেলের মতো। তার মানে সেক্ষেত্রে কিন্তু যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় দ্যাট শুড বি ডাইরেকশন ইনডিপেন্ডেন্ট, কারণ পুরো নেচারটা তো সেম আছে। BH4 তার পুরোটা যে সেম অ্যাটমসফিয়ার BH4 এর, BH4 তার মানে পুরোটা সেম নেচার, সব হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, জাস্ট লাইক আ সার্কেল। তাহলে এক্ষেত্রে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে সে অ্যাক্রস দ্য অ্যাক্সিস করি বা অ্যালং দ্য অ্যাক্সিস করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম আনসার পাবো। তার মানে ইট ইজ ডাইরেকশন ইন্ডিপেন্ডেন্ট, তাই এটা ইনঅ্যাক্টিভ। whereas CH3 CH3Cl সেক্ষেত্রে কিভাবে নেচারটা হবে? CHCl এক্ষেত্রে অনেকটা জাস্ট লাইক এক্সেপ্ট ডিমের মতো, কারণ এক্ষেত্রে সিএল মলিকুল ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এর টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন বন্ডিং, ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা, তাই সেটা কিন্তু সার্কেলের মতো থাকছে না, দ্যাট শুড বি এক্সেপ্ট ডিমের মতো। তো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে কিন্তু ইট শুড বি ডাইরেকশন ডিপেন্ডেন্ট, কারণ সিসিএল এটা হচ্ছে ক্লোরিনটা যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, এর টেন্ডেন্সি থাকবে বন্ডিং ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা, তাই এটা সিমেট্রি স্ট্রাকচার হচ্ছে না, একদিকে থাকছে সিএল একদিকে থাকছে হাইড্রোজেন, এটা সার্কেলের মতো হচ্ছে না, অনেকটা জাস্ট লাইক এক্সেপ্ট। তো দ্যাটস ওয়াই এক্ষেত্রে কিন্তু ইট উইল বি ডাইরেকশন ডিপেন্ডেন্ট। তার মানে এই টাইপের মলিকুল গুলো CH3Cl CH3Cl এগুলোকে কিন্তু আমরা অ্যানিসোট্রপিক্যালি পোলারাইজেবল বলতে পারি এবং ইট শুড বি রামান অ্যাক্টিভ। তার মানে এখান থেকে একটা কমন ফ্যাক্ট উঠে আসলো, যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রামান অ্যাক্টিভ। whereas SH4 BH4 এই টাইপের আইসোট্রপিক মলিকুলস গুলো isotropically polarizable, that's why they are inactive, whereas CHCl3 CH3Cl এই মলিকুল গুলো আবার anisotropically polarizable, that's why they are active। এবারে আজকে যে পার্টটা বাকি আছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে উই ক্যান সে দ্যাট দ্য মলিকুল শুড বি রামান ভাইব্রেশনাল অ্যাক্টিভ। রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ আমরা পড়ে এসেছি, একটা মলিকুল কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে বলতে পারবো পিওর ভাইব্রেশনাল অ্যাক্টিভ। সেটা কোন ক্রাইটেরিয়া ছিল? মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, যেটা একটু আগে ডিসকাস করলাম, যে একটা মলিকুলসে কখনো বলতে পারবো ইট শুড বি আইআর অ্যাক্টিভ অথবা পিওর ভাইব্রেশনাল অ্যাক্টিভ। ক্রাইটেরিয়াটা কি ছিল? মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট। আর আজকে পড়ানো হচ্ছে রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ। আগেরটা ছিল পিওর ভাইব্রেশনাল আর এটা হচ্ছে রামন ভাইব্রেশনাল স্পেক্ট্রাম। তো কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে উই ক্যান সে দ্যাট এ মলিকুল উইল বি রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ? তো আগের কন্ডিশনটা কি ছিল? পিওরের ক্ষেত্রে, পিওর আইআর এর ক্ষেত্রে কি কন্ডিশন ছিল? চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট। এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কথাটাকে কেটে দিয়ে করে দেন পোলারাইজেবিলিটি, চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। যদি চেঞ্জেবল পোলারাইজেবিলিটি থাকে দেন উই ক্যান সে দ্যাট ইট উইল বি রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ। কোন মলিকুলের মধ্যে যদি চেঞ্জেবল পোলারাইজেবিলিটি যদি চেঞ্জ হয় তো সেক্ষেত্রে ইট শুড বি রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ। তাহলে এই কন্ডিশনের উপর, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে নিজেরা ডিসাইড কর যে যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলসকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ। কন্ডিশনটা আমি আবারও বলছি, আইআর স্পেক্ট্রার ক্ষেত্রে কন্ডিশন ছিল চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, আর আজকে রামন ভাইব্রেশনালের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট কথাটা কেটে দিয়ে করে দে চেঞ্জেবল আগের কন্ডিশন ছিল চেঞ্জেবল ডাইপোল মোমেন্ট, আজকের কন্ডিশন চেঞ্জেবল পোলারাইজেবিলিটি।
তাহলে এই কন্ডিশনের উপর বেস করে, এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে নিজেরা ডিসাইড কর যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলসকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, ইজ ইট অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ, রামান অ্যাক্টিভ অর রামান ইনঅ্যাক্টিভ। স্যার রামান অ্যাক্টিভ। কেন? স্যার পোলারাইজেবিলিটিটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য চেঞ্জ হোমোনিউক্লিয়ার হবে? মলিকিউলগুলো। স্যার ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ হবে। আচ্ছা, এটা আর একটু কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আগের ক্লাসে কি বলা হয়েছিল, রামন রোটেশনাল অ্যাক্টিভিটি বা রামন রোটেশনাল স্পেকট্রাম। সেক্ষেত্রে হোমোনিউক্লিয়ার মলিকুলসকে কেন আমরা অ্যাক্টিভ বলেছিলাম, কারণ আমরা ডেটা দিয়ে বুঝিয়েছিলাম যে সেক্ষেত্রে দ্য ভ্যালু ইজ ডাইরেকশন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইজ ট্রপিক্যালি পোলারাইজেবল। অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্লাই করলে একরকমের আনসার পাচ্ছি, অ্যাক্রস দ্য অ্যাক্সিস অ্যাপ্লাই করলে একরকমের আনসার পাচ্ছি। দ্যাটস ওয়াই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস ইজ রামন রোটেশনালি অ্যাক্টিভ। এবারে কোশ্চেন হচ্ছে, রামন ভাইব্রেশনালি অ্যাক্টিভ হবে নাকি ইনঅ্যাক্টিভ হবে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস? সেক্ষেত্রে শ্রেষ্ঠ আনসার দিল যে অ্যাক্টিভ হবে, আর শ্রীজিতের আনসার দিল যে ইনঅ্যাক্টিভ হবে। তো কন্ডিশনটা কিন্তু কনস্ট্যান্ট, চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। যদি চেঞ্জেবল পোলারাইজেবিলিটি থাকে তাহলে অ্যাক্টিভ হবে, যদি না থাকে ইনঅ্যাক্টিভ হবে। তো পোলারাইজেবিলিটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? শ্রেষ্ঠ আনসার দিল অ্যাক্টিভ হবে, বাট তার করাসপন্ডিং তার এগেনস্ট এক্সপ্লেনেশনটা এখনো দিতে পারেনি, যেটা কিন্তু আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। কারণ ডিউরিং দ্য ভাইব্রেশন বা ডিউরিং দ্য রোটেশন হয়টা কি, আইদার এক্সটেনশন অফ দ্য বন্ড অর কম্প্রেশন অফ দ্য বন্ড। ডিউরিং দ্য এক্সটেনশন, ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড আউটারমোস্ট ইলেকট্রন শুড বি ইনক্রিজড। আর যখন ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কন্ট্রোল অফ দ্য নিউক্লিয়াস ওভার দ্য আউটারমোস্ট ইলেকট্রন শুড বি ডিক্রিজড। আর যখন কন্ট্রোলটা ডিক্রিজ করছে, মলিকুলসের পোলারাইজেবিলিটি অটোমেটিক্যালি ইনক্রিজ করছে। আর ডিউরিং দ্য কম্প্রেশন, distance between the nucleus and outermost electron will be decreased, and then control of the nucleus over the outermost electron will be increased. আর যখন কন্ট্রোলটা বাড়ছে, অটোমেটিক্যালি পোলারাইজেবিলিটি ডিক্রিজ করছে। তার মানে ডিউরিং দ্য এক্সটেনশন পোলারাইজেবিলিটি ইনক্রিজ করছে, ডিউরিং দ্য কম্প্রেশন পোলারাইজেবিলিটি ডিক্রিজ করছে। তার মানে ডিউরিং দ্য ভাইব্রেশন এক্সটেনশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, পোলারাইজেবিলিটি বাড়ছে, পোলারাইজেবিলিটি কমছে। তার মানে ডিউরিং দ্য ভাইব্রেশন পোলারাইজেবিলিটি চেঞ্জ হচ্ছে। তার মানে দ্য মলিকুলস হ্যাজ চেঞ্জেবল পোলারাইজেবিলিটি, that's why the molecule will be active, রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ। যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর রামন অ্যাক্টিভ। বোথ রামন ভাইব্রেশনাল, বোথ রামন রোটেশনাল, দুটোই অ্যাক্টিভ। রামন ভাইব্রেশনালি অ্যাক্টিভ, রামন রোটেশনালি অ্যাক্টিভ, বোথ বোথ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, বোথ হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভ হবে। রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ, রামন আইআর অ্যাক্টিভ। তার মানে অ্যাজ আ হোল আমরা কি বলতে পারি, যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর রামন অ্যাক্টিভ। যেহেতু ভাইব্রেশনালিও অ্যাক্টিভ হচ্ছে, রোটেশনালি অ্যাক্টিভ হচ্ছে, তাহলে কমন বলে দিতে পারি একসঙ্গে যে দ্য মলিকুলস শুড বি রামন অ্যাক্টিভ। সে ভাইব্রেশনাল হোক বা রোটেশন হোক, দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি কম্বাইন করে আলটিমেটলি যে কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর রামন অ্যাক্টিভ। কারণ ডিউরিং দ্য ভাইব্রেশন বন্ডের এক্সটেনশন হচ্ছে অথবা কম্প্রেশন হচ্ছে। এক্সটেনশন হলে পোলারাইজেবিলিটি বাড়ছে, কম্প্রেশন হলে পোলারাইজেবিলিটি কমছে। তার মানে ডিউরিং দ্য ভাইব্রেশন পোলারাইজেবিলিটি চেঞ্জ হচ্ছে। তার মানে মলিকুলস হ্যাজ চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। তার মানে মলিকুলস উইল বি রামন অ্যাক্টিভ। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবারে আসি সেই কোশ্চেন কার্বন ডাইঅক্সাইড, কারণ যেটা পরীক্ষায় মেনলি আছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডকে কোন ক্যাটাগরিতে ফেলবো, তো সেটা ভাববার আগে একটু আবার পেছনের দিকে যাই যে আইআর অ্যাক্টিভিটি। তো পিওর আইআর অ্যাক্টিভিটি বা পিওর ভাইব্রেশনাল অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে আমরা একটু আগে আনসারটা এক্সপ্লেন করেছিলাম। কার্বন ডাইঅক্সাইডের তিনটে ডিফারেন্ট মোড আছে। কি কি মোড? এক হচ্ছে সিমেট্রি স্ট্রেচিং, অ্যান্টিসিমেট্রি স্ট্রেচিং আর বেন্ডিং। সিমেট্রি স্ট্রেচিং মানে কি, দুটো বন্ডের আইদার ইকুয়ালি এক্সটেনশন হবে অথবা ইকুয়ালি কম্প্রেশন হবে। অ্যান্টিসিমেট্রি স্ট্রেচিং মানে একটার এক্সটেনশন হবে আর একটার কম্প্রেশন হবে। তো তার উপরে বেস করে আমরা কি বলেছিলাম, যে সিমেট্রি স্ট্রেচিং ইজ আইআর ইনঅ্যাক্টিভ, whereas antisymmetry stretching and bending
মোড ইজ আইআর অ্যাক্টিভ, কারণ সিমেট্রি স্ট্রেচিং এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ দুটো বন্ডেরই ইকুয়ালি এক্সটেনশন হচ্ছে অথবা ইকুয়ালি কম্প্রেশন হচ্ছে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডাইপোল মোমেন্ট। সেই কারণে সিমেট্রি স্ট্রেচিং কে কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ ক্যাটাগরিতে ফেলেছিলাম, হোয়ারএজ অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিং এন্ড বেন্ডিং মোডকে কিন্তু আমরা অ্যাক্টিভ ক্যাটাগরিতে ফেলেছিলাম, কারণ অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিং আর বেন্ডিং এ কিন্তু ডাইপোল মোমেন্টে চেঞ্জ হবে। তো এবারে সেই কনসেপ্টটাকে একটু মডিফাই করে এবারে আনসার দেওয়ার চেষ্টা কর, কার্বন ডাই অক্সাইডের তিনটে মোডকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, কোনটা রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ, কোনটা রামন ভাইব্রেশনাল ইনঅ্যাক্টিভ, বল। তিনটে মোড, আর বেন্ডিং মানে তো জানা আছে, এটা হচ্ছে বেন্ডিং মোড, অথবা উল্টোটাও হতে পারে, দুটো অ্যারো নিচের দিকে, মাঝখানে অ্যারোটা উপরের দিকে। তো প্রথমটা হচ্ছে সিমেট্রি, এটা হচ্ছে অ্যান্টি সিমেট্রি, আর এটা হচ্ছে বেন্ডিং। এস ফর সিমেট্রি স্ট্রেচিং, এ ফর অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিং বা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, আর বি ফর বেন্ডিং। তো তিনটের কোনটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো এগুলো কিন্তু মুখস্থ করে কিচ্ছু হবে না, বুঝতে হবে নিজেকে। মুখস্থ করে গেলে কিন্তু সব পরীক্ষা হলে ভুলে যাবে। বলো। আইআর এর ক্ষেত্রে আবার আনসারটা বলছি, সিমেট্রি স্ট্রেচিংটা ছিল ইনঅ্যাক্টিভ, আর বেন্ডিং আর অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিংটা ছিল অ্যাক্টিভ। এক্ষেত্রে সেম আনসারটাই থাকবে, কন্টিনিউ থাকবে, নাকি কোনো চেঞ্জ হবে? ক্রাইটেরিয়াটা কি? মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল পোলারাইজেবিলিটি, চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাকে কনক্লুশন ড্র করতে হবে কোন মোডটা অ্যাক্টিভ, রামন অ্যাক্টিভ, কোন মোডটা রামন ইনঅ্যাক্টিভ, রামন ভাইব্রেশনাল। আর ট্রাই কর, ভুল হোক ঠিক হোক, ট্রাই কর। বেন্ডিং আর প্রথমে আসি সিমেট্রি স্ট্রেচিং, কি হবে সিমেট্রি? একটা একটা করে বলো, সিমেট্রিটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? সিমেট্রি মানে দুটো বন্ডের ইকুয়ালি এক্সটেনশন অথবা দুটো বন্ডের ইকুয়ালি কম্প্রেশন। ডিউরিং দ্য ভাইব্রেশন কি হয়? এক্সটেনশন এন্ড কম্প্রেশন, একবার এক্সটেনশন হবে, একবার কম্প্রেশন হবে, একবার এক্সটেনশন হবে, একবার কম্প্রেশন হবে। তাহলে সেক্ষেত্রে সিমেট্রি স্ট্রেচিং এর ক্ষেত্রে এক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে, এক্ষেত্রে কম্প্রেশন হচ্ছে, তাহলে এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো বলো? ভুল হোক ঠিক হোক ট্রাই কর, উইথ এক্সপ্লেনেশন চেষ্টা কর, তারপরে দেখছি। রিসার্চটা কি হবে? স্যার রামান অ্যাক্টিভ হবে মনে হচ্ছে। কেন? স্যার ওখানে কম্প্রেশন আর মানে ওটা সাইমালটেনিয়াসলি হচ্ছে, অল্টারনেটিভলি তো এক্স্যাক্টলি, হচ্ছে না। ইয়েস, এটাই আনসার। কারণ সাইমালটেনিয়াসলি একবার এক্সটেনশন হচ্ছে, একবার কম্প্রেশন হচ্ছে। এক্সটেনশন হলে পোলারাইজেবিলিটি বাড়ছে, একটু ডিসকাস করলাম। এক্সটেনশন হলে পোলারাইজেবিলিটি বাড়ছে, কারণ কন্ট্রোল অফ দ্য নিউক্লিয়াস ওভার দ্য আউটার মোস্ট ইলেকট্রন ডিক্রিজ করছে, তাহলে এক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে মানে পোলারাইজেবিলিটি বাড়ছে। এক্ষেত্রে কম্প্রেশন হচ্ছে মানে কন্ট্রোল অফ নিউক্লিয়াস ওভার দ্য আউটার মোস্ট ইলেকট্রন ইনক্রিজ করছে, মানে পোলারাইজেবিলিটি কমছে। তার মানে ডিউরিং দ্য এক্সটেনশন পোলারাইজেবিলিটি বাড়ছে, ডিউরিং দ্য কম্প্রেশন পোলারাইজেবিলিটি কমছে। আর এই এক্সটেনশন আর কম্প্রেশনটা সাইমালটেনিয়াসলি হচ্ছে, তার মানে একবার পোলারাইজেবিলিটি বাড়ছে, একবার পোলারাইজেবিলিটি কমছে, তার মানে ইট হ্যাজ চেঞ্জেবল পোলারাইজেবিলিটি, দ্যাটস ওয়াই সিমেট্রি স্ট্রেচিং মোড ইজ রামন অ্যাক্টিভ। একদম ভেরি সিম্পল। তো হয়ে গেল। এবারে আছে অ্যান্টি সিমেট্রি স্ট্রেচিং, এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবো? একটা আনসার তো এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, শেষ সাথে এক্সপ্লেন করলো, বাকিগুলো এবারে বল। অ্যান্টিসিমেট্রি কি হবে সেইটা বল। অ্যান্টিসিমেট্রি অ্যাসিমেট্রি স্ট্রেচিং কে কোন ক্যাটাগরিতে ফেলবো? স্যার অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। আচ্ছা, আর কেউ? বাকিরা কেউ আছিস? স্যার আমার মনে হচ্ছে যে এখানে অল্টারনেটিভলি যেহেতু মানে দুটো একসাথে হতে পারছে না, অল্টারনেটিভ ওয়েতে যেহেতু হচ্ছে, তো ওই জন্য আইআর রামান ইনঅ্যাক্টিভ হয়ে যাবে।
ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অল্টারনেটিভলি একবার এক্সটেনশন হচ্ছে একবার কম্প্রেশন হচ্ছে। এক্সটেনশন হলে পরাইজিবিলিটি ঠিক যতটা বাড়ছে, কম্প্রেশন হলে ঠিক ততটাই কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো নেট চেঞ্জ ইন পরাইজিবিলিটি। অল্টারনেটিভলি একবার এক্সটেনশন একবার কম্প্রেশন। এই বন্ডের হচ্ছে এক্সটেনশন, আবার এই বন্ডের কম্প্রেশন। এই বন্ডের যখন এক্সটেনশন হচ্ছে তখন পরাইজিবিলিটি বাড়ছে, এই বন্ডের যখন কম্প্রেশন হচ্ছে পরাইজিবিলিটি কমে যাচ্ছে। তার মানে অল্টারনেটিভলি একবার পরাইজিবিলিটি বাড়ছে একবার কমছে, তাহলে নো নেট চেঞ্জ ইন পরাইজিবিলিটি। আমার 50 টাকা ইনকাম হলো আজকে, 50 টাকা আজকে আমার খরচ হয়ে গেল, তাহলে নো নেট চেঞ্জ ইন দ্য টোটাল মানি। তো সেক্ষেত্রে একই রকম, এক্ষেত্রে পরাইজিবিলিটি বাড়ছে, এক্ষেত্রে পরাইজিবিলিটি কমছে, দেয়ার ইজ নো নোট চেঞ্জ ইন পরাইজিবিলিটি। সেক্ষেত্রে এই একই জিনিসটা হচ্ছে, যেহেতু দেয়ার ইজ নো নেট চেঞ্জ ইন পরাইজিবিলিটি, দ্যাটস ওয়াই দিস মোড হ্যাজ নো চেঞ্জেবল পরাইজিবিলিটি। আর চেঞ্জেবল পরাইজিবিলিটি না থাকা মানে দ্যাট শুড বি ইনঅ্যাক্টিভ। দ্যাটস ওয়াই antisymmetric stretching of carbon dioxide molecule, asymmetric stretching of carbon dioxide molecule will be Raman inactive। আর থাকলো বেন্ডিং, আর বেন্ডিং এর আনসার আর অ্যাসিমেট্রিক এর আনসার সবসময় সেম হয়, সেম এক্সপ্লেনেশন, সেম হয় সবসময়। তার মানে এক্ষেত্রে কি আনসার পেলাম? সিমেট্রি মোড ইজ রামন অ্যাক্টিভ, অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এন্ড বেন্ডিং মোড ইজ রামন ইনঅ্যাক্টিভ। তার মানে জাস্ট অপোজিট দ্য আনসার অফ পিওর আইআর অ্যাক্টিভিটি, opposite the answer of pure vibrational activity। ভাইব্রেশনাল, পিওর ভাইব্রেশনাল এর ক্ষেত্রে আমরা যে আনসার পেয়েছিলাম, রামনের ক্ষেত্রে ঠিক অপোজিট আনসারটা পেলাম। পিওর ভাইব্রেশন বা আইআর এর ক্ষেত্রে কি আনসার পেয়েছিলাম? সিমেট্রি মোড ইজ ইনঅ্যাক্টিভ, antisymmetry and bending was active, whereas in case of Raman activity, symmetry stretching is active, antisymmetry and bending is inactive, just reverse the answer of pure IR spectra। তার মানে এইভাবে কিন্তু মনে রাখতে হবে, কম্পেয়ার করে পড়লে কিন্তু জিনিসগুলো মনে থাকবে। ও ক্ষেত্রে যা আনসার পেয়েছিলাম, আজকে একটা ঠিক অপোজিট আনসার। বোঝা গেছে সবার কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ এবং কেন? হ্যাঁ স্যার। আর কোনো কনফিউশন থাকলে বলো। আবারও বলছি, পরীক্ষায় কিন্তু এই 4টে স্পেক্ট্রাল কন্ডিশন ক্রাইটেরিয়া কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে। ক্রাইটেরিয়া ডাইরেক্ট লিখতেও দেওয়া হয় এবং বেশ কিছু এক্সাম্পল দেওয়া হবে, সেখান থেকে আইডেন্টিফাই করতে বলা হবে কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ। আর স্পেশালি কার্বন ডাইঅক্সাইড মলিকুলস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ ফর রামন স্পেক্ট্রা, বোথ ফর আইআর স্পেক্ট্রা। তো এনিওয়ে আই থিঙ্ক আর কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারিস। তাহলে এই হচ্ছে আমাদের রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভিটির ক্রাইটেরিয়া বা কন্ডিশনস। আচ্ছা, এবারে একটা 3টে ডায়াগ্রাম পরপর প্লট করা আছে, দেখে বলতো কোনটা সিমেট্রি মোড, কোনটা অ্যান্টিসিমেট্রি, কোনটা বেন্ডিং। 3টে ডায়াগ্রাম পরপর দেওয়া আছে, সিমেট্রি, স্ট্রেচিং, অ্যান্টিসিমেট্রি আর বেন্ডিং। এক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে, দেখ কি প্লট করা হয়েছে। আলফা, আলফা মিনস হচ্ছে পোলারাইজেবিলিটি, আর এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আর আলফাটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। পোলারাইজেবিলিটিকে আমরা প্লট করেছি। আলফা মানে হচ্ছে পোলারাইজেবিলিটি, আর আলফা নট মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে পোলারাইজেবিলিটি, মানে অ্যাট অরিজিন। তো সেক্ষেত্রে কোনটাকে কোন ক্যাটাগরিতে করবো? সিমেট্রি, স্ট্রেচিং কোনটা, অ্যান্টিসিমেট্রি কোনটা, বেন্ডিং কোনটা এবং কেন, উইথ এক্সপ্লেনেশন। এত সময় যে ডিসকাস করা হলো, সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার, কন্ডিশনটা কি বলা হয়েছে? মলিকুল শুড হ্যাভ চেঞ্জেবল ডাইপোল, চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। তার মানে এখান থেকে আমি এইটা লিখতে পারি, এই কন্ডিশনটা বাই ডিএক্স ইকুয়াল টু 0 নাকি নট ইকুয়াল টু 0, কি লিখবো? ডি আলফা বাই ডিএক্স ইকুয়াল টু 0 অর নট ইকুয়াল টু 0? molecule should have changeable polarizability where alpha is polarizability। তাহলে d alpha by dx equal to 0 হবে নাকি not equal to 0 হবে? changeable polarizability ক্রাইটেরিয়াটা হচ্ছে molecule should have changeable polarizability। definitely not equal to 0, কারণ আলফা তো কনস্ট্যান্ট হবে না, চেঞ্জেবল পলারাইজেবিলিটি। তার মানে আলফা ইজ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, চেঞ্জ করবে সবসময়। আলফা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এর কন্ডিশনেই তো বলা হয়েছে পোলারাইজেবিলিটি শুড বি চেঞ্জড, চেঞ্জেবল পোলারাইজেবিলিটি। কারণ আলফা কখনো কনস্ট্যান্ট হবে না, আর আলফা যদি কনস্ট্যান্ট না হয় তাহলে ইট শুড বি নট ইকুয়াল টু 0। আলফা যদি কনস্ট্যান্ট হয় তখন 0 হবে।
বাট এক্ষেত্রে আলফা কখনো কনস্ট্যান্ট হতে পারে না, তাহলে অ্যাক্টিভিটি থাকবে না। তার মানে আলফা নট ইকুয়াল টু জিরো, মানে ডি আলফা বাই ডি এক্স বা ডেল আলফা বাই ডেল এক্স শুড বি নট ইকুয়াল টু জিরো। তাহলে এই কন্ডিশনের উপর বেস করে চুজ কর কোনটা সিমেট্রি, কোনটা অ্যান্টি সিমেট্রি, কোনটা বেন্ডিং। আলফা মিনস পোলারাইজেবিলিটি, ডি আলফা বাই ডি এক্স, আলফার ভ্যালু যদি কোনো ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, এই ভ্যালুটা জিরো হয়ে যাওয়া মানে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কোনো বোঝা যাচ্ছে না? আচ্ছা, প্রথমটার সঙ্গে সেকেন্ডটা ডিফারেন্স কোথায়? রেড লাইনটা ভালো করে ফলো করতে, এক্ষেত্রে রেড লাইন আর এক্ষেত্রে রেড কালার লাইন, দুটোর মধ্যে কি প্রবলেমটা হচ্ছে? এক্ষেত্রে যে প্লট করা হয়েছে এই অ্যালং দিস রেড লাইন, আলফা কি সেম থাকছে নাকি ডিফারেন্ট হচ্ছে? ব্লুর সঙ্গে রেডটা, আর এই পোর্শনটা দেখ, এই সেকেন্ডের ক্ষেত্রে এইখান থেকে এই পোর্শনটা অবধি দুটো যে আমি পয়েন্ট দিলাম, এই পয়েন্টের ভেতরটা এই পোর্শনটা আলফা ভ্যালু সেম থাকছে না চেঞ্জ হচ্ছে? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আলফার ভ্যালু সেম থাকছে নাকি চেঞ্জ হচ্ছে? যাক, কারো কোনো আনসার নেই কেন? এই যে ব্লু কালিতে আমি কি দেখিয়েছি, পোলারাইজেবিলিটি। তো তো সেই যে পোলারাইজেবিলিটি, এইটুকু পোর্শনটায় পোলারাইজেবিলিটি সেম থাকছে না চেঞ্জ হচ্ছে? সেম সেম থাকছে। থাকছে। সেম সেম থাকবে। থাকছে। এইটুকু পোর্শনটায় পোলারাইজেবিলিটি সেম থাকছে। সিমিলারলি নিচেরটা দেখ, এই পোর্শন থেকে এই পোর্শন অবধি পোলারাইজেবিলিটি সেম থাকছে, এই পোর্শনটা। বাট এখানে কি এরকম কোনো পোর্শন পাচ্ছিস যেখানে একটা অনেকটা পোর্শন জুড়ে পোলারাইজেবিলিটি সেম আছে? এখানে সেম লাইনও পাওয়া যাচ্ছে? ব্লু ক্যারেক্টার দেখ, এখানেই ইন্টারসেক্ট করে এখান থেকে বেরিয়ে গেছে সোজা। তাহলে এমন কোন একটা পার্টিকুলার লেন্থ কি পাওয়া যাচ্ছে যে পোর্শনটা বরাবর, যে অ্যালং দিস পোর্শন পোলারাইজেবিলিটি কনস্ট্যান্ট থাকছে? এমন কোনো পোর্শন পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে একটা ডিস্টিংক্ট স্লোপ পাচ্ছি আমরা, ডিস্টিংক্ট চেঞ্জ, ডিস্টিংক্ট স্লোপ। বাট এইসব পোর্শনে কিন্তু একটা অনেকটা লেন্থ বরাবর আমরা দেখতে পাচ্ছি আলফা ভ্যালুটা সেম থাকছে, এই দিস অ্যালং দিস লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি সেম থাকছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি সেম থাকছে। তার মানে লাস্টের দুটো ডায়াগ্রামে কিন্তু দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার পোর্শনে আলফা ফিক্সড হয়ে যাচ্ছে, পোলারাইজেবিলিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে সেই পার্টিকুলার পোর্শনে কিন্তু আমরা লিখতে পারি ডি আলফা বাই ডি এক্স ইকুয়াল টু জিরো, কারণ আলফা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর এই কন্ডিশনটা হয়ে যাওয়া মানে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে এই লাস্টের দুটো পোর্শন হয়ে যাচ্ছে অ্যান্টিসিমেট্রি অ্যান্ড বেন্ডিং। অ্যান্টিসিমেট্রি আর বেন্ডিং এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, পার্টিকুলার একটা পোর্শনে কিন্তু পোলারাইজেবিলিটি ফিক্সড হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে চেঞ্জেবল পোলারাইজেবিলিটি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে না। তার মানে লাস্টে দুটো ডায়াগ্রাম, একটা হচ্ছে বেন্ডিং, একটা হয়ে যাচ্ছে তোর অ্যান্টিসিমেট্রি। আর প্রথমটার ক্ষেত্রে কিন্তু এমন কোনো পার্টিকুলার পোর্শন পাওয়া যাবে না যেখানে কিন্তু পোলারাইজেবিলিটি কনস্ট্যান্ট হচ্ছে, কারণ পুরোটা কিন্তু ডিস্টিংক্ট স্লোপ, পুরো শার্প চেঞ্জ। তার মানে দেয়ার ইজ নো পার্টিকুলার পোর্শন যেখানে পোলারাইজেবিলিটি কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে দ্যাট শুড বি দ্য সিমেট্রি স্ট্রেচিং। সিমেট্রি স্ট্রেচিং এর ক্ষেত্রে পোলারাইজেবিলিটি সবসময় চেঞ্জ হচ্ছে। তার মানে প্রথম ডায়াগ্রামটা হচ্ছে ফর সিমেট্রি স্ট্রেচিং, আর লাস্টে দুটো ডায়াগ্রাম হয়ে যাচ্ছে ফর অ্যান্টিসিমেট্রি অ্যান্ড বেন্ডিং। ডায়াগ্রামের এক্সপ্রেশনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু লিখে দিই আমি। তো condition for vibrational Raman active, condition for vibrational Raman active, condition for vibrational Raman active, আন্ডারলাইন করে লেখা স্টার্ট কর। a compound is called, a compound is called vibrational Raman active, a compound is called vibrational Raman active, vibrational Raman active, vibrational Raman active if its polarizability, if its polarizability, if its polarizability changes, changes during its vibration, changes
during its vibration, changes during its vibration, during its vibration. That is the rate of change of polarizability, that is the rate of change of polarizability should be non-zero. Rate of change of polarizability should be non-zero. Rate of change of polarizability should be non-zero. That is d alpha by dx not equal to 0. D alpha by dx not equal to 0. Not equal to 0. Where alpha is polarizability. Where alpha is polarizability and x is the coordinate. Where alpha is polarizability and x is coordinate. Alpha is polarizability and x is coordinate. Full stop. The polarizability should be different. The polarizability should be different in different directions. Polarizability should be different in different directions. Should be different in different directions. But net change in polarizability. But net change in polarizability should be non-zero. 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 Full stop. Next paragraph. Hence, any homonuclear and heteronuclear diatomic molecules, any homonuclear and heteronuclear diatomic molecules will be Raman active, full stop. Because during the vibration, during the vibration during the vibration due to extension and compression of the bonds, due to the extension and compression of the bonds, due to the extension and compression of the bonds, comma, control of nucleus, control of nucleus over the outermost electron, control of nucleus over the outermost electron will decrease and increase respectively. Decrease and increase respectively. And then polarizability will change during the vibration, will change during the vibration, will change during the vibration. স্যার ইনক্রিজের পর একটু বলবেন? কি বললাম আমাকে বল কারণ স্যার the electron will decrease and increase. আচ্ছা আবার প্রথম থেকে বলছি the control of nucleus over the outermost electron will increase and decrease. Control of nucleus over the outermost electron decrease and increase respectively. Control of nucleus over the outermost electron will decrease and increase respectively, and hence polarizability will be changed and polarizability will be changed during vibration. Polarizability will be changed during vibration. Full stop. দ্যাটস ওয়াই যে কোনো আমি যেটা লিখে দিলাম যে ওটাই লিখতে হবে তার কোনো মানে নেই, নিজের মতো করে বানিয়ে লিখবি বুঝতে পারবে। কারণ ডিউরিং দ্য ভাইব্রেশন একবার হচ্ছে এক্সটেনশন একবার হচ্ছে কম্প্রেশন। এক্সটেনশন হলে নিউক্লিয়াসের কন্ট্রোলটা কমছে আর কম্প্রেশন হলে নিউক্লিয়াসের কন্ট্রোলটা বাড়ছে। যখন নিউক্লিয়াসের কন্ট্রোল কমছে তখন পলাইজিবিলিটি বাড়ছে, আর যখন নিউক্লিয়াসের কন্ট্রোল বাড়ছে পলাইজিবিলিটি কমছে। এই জিনিসটা নিজের ভাষায় লিখবে তাহলে হয়ে যাবে, মুখস্থ করার কোনো দরকার নেই, নিজের ভাষায় লিখলেই হবে। স্যার হেডিংটা বাস। একটু বলবেন এটা? কার হেডিং? স্যার মানে যেটা হেডিংটা তো লিখলাম। প্রথমেই বলা ছিল কন্ডিশন ফর ভাইব্রেশনাল রামন অ্যাক্টিভ, একদম প্রথমেই বলা ছিল কন্ডিশন ফর ভাইব্রেশনাল রামন অ্যাক্টিভ, কন্ডিশন ফর ভাইব্রেশনাল রামন অ্যাক্টিভ। আচ্ছা এবার আসি কার্বন ডাইঅক্সাইড মলিকুলস নিয়ে।
like for linear carbon dioxide molecule, for linear carbon dioxide molecule, for linear carbon dioxide molecule। এক নাম্বার দিয়ে দেখ সিমেট্রি স্ট্রেচিং, সিমেট্রি স্ট্রেচিং। দেখ উপরে সিমেট্রি স্ট্রেচিং এর এটা দেওয়া আছে, এই যে স্ট্রাকচারটা, এই যে দুটো অ্যারো অপোজিট সাইডে চলে যাচ্ছে, বা এটা সিমেট্রি স্ট্রেচিং, এটা এক্সটেনশন, এটা কম্প্রেশন। তো এটা ড্র করে রাখ, তাহলে পড়তে সুবিধা হবে। সিমেট্রি স্ট্রেচিং প্রথমটা হচ্ছে এক্সটেনশন, পরেরটা হচ্ছে কম্প্রেশন। আচ্ছা দেখ, ইফ the equilibrium value of the polarizability is alpha 0, if the equilibrium value of polarizability is alpha 0, if the equilibrium value of the polarizability is alpha 0, equilibrium value of the polarizability is alpha 0, alpha 0, then comma, when the bond stress, when the bond stretch, when the bond stretch, comma, alpha increases, when the bond stretch, comma, alpha increases, alpha increases, and when the bond compressed, when the bond compressed, alpha decreases, when the bond compressed, alpha decreases, when the bond compressed, alpha decreases, full stop। It is clear from the above diagram, it is clear from the above diagram, it is clear from the above diagram that, it is clear from the above diagram that near the equilibrium position, it is clear from the above diagram that near the equilibrium position, near the equilibrium position, bracket x equal to 0, near the equilibrium position, bracket x equal to 0, bracket closed, the curve has a distinct slope, the curve has a distinct slope, the curve has a distinct slope, that is d alpha by dx not equal to 0, distinct slope, comma, that is d alpha by dx not equal to 0, d alpha by dx not equal to 0, not equal to 0 at x equal to 0, at x equal to 0, full stop। Hence, for small displacement, hence for small displacement, hence for small displacements, the motion produces, hence for small displacements, the motion produces, the motion produces change in polarizability, motion produces change in polarizability, motion produces change in polarizability, change in polarizability, and so it is Raman active, change in polarizability, and so it is Raman active, and so it is Raman active, and so it is Raman active। বলে এই উপরের ডায়াগ্রামটা প্লট করে নিন, উপরে দেওয়া আছে প্লট করে নিন। হয়ে গেলে বলবি। আচ্ছা এবারে 2 নম্বর দিয়ে লেখ বেন্ডিং, বেন্ডিং সিমেট্রি স্টিচিং হয়ে গেছে, এবারে বেন্ডিং। আচ্ছা বেন্ডিং এর পাশে এটা একটু ড্র করে রাখ, মানে এই স্ট্রাকচারটা, দুটো অ্যারো উপরের দিকে একটা অ্যারো নিচের দিকে, বা উল্টো করতে পারিস, দুটো অ্যারো নিচের দিকে একটা অ্যারো উপরের দিকে। আর পাশে এই সেকেন্ড ডায়াগ্রামটা প্লট করে রাখ, এই যে সেকেন্ড ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা প্লট কর। হয়ে গেলে বলবি। এমন হয় প্লট করবি যেন বোঝা যায় যে একটা পার্টিকুলার পোর্শনে আলফাটা সেম থাকছে। এটা আমি রেড কালার দিয়ে দেখিয়েছি, একটা পার্টিকুলার পয়েন্ট পোর্শন, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেখিয়েছি এখানে, এই পার্টিকুলার পোর্শনটা যে আলফাটা ফিক্সড থাকছে, কনস্ট্যান্ট থাকছে, সেটা দেখে আমরা বুঝতে পারি।
Actually, it is clear from the diagram that it is clear from the diagram that it is clear from the diagram that for small displacement, it is clear from the diagram that it is clear from the diagram that for small displacement, for small displacement, polarizability remains constant. For small displacement, polarizability remains constant. Polarizability bracket alpha remains constant. Polarizability bracket alpha remains constant. And then d alpha by dx and then d alpha by dx equal to 0. d alpha by dx equal to 0 কারণ আলফাটা কনস্ট্যান্ট থাকছে, d alpha by dx equal to 0 full stop. Hence for small displacement, hence for small displacement, hence for small displacement, there is there is no significant change, there is no significant change in polarizability. Hence for a small displacement there is no significant change in polarizability, there is no significant change in polarizability. And the motion is Raman inactive, and the motion is Raman inactive, বা bending mode is Raman inactive. The motion is Raman inactive বা the bending mode is Raman inactive. Full stop. এবারে 3 নম্বর দিয়ে লেখ অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। অ্যাসিমেট্রিক স্ট্রেচিং বলে এই যে কেমন স্ট্রাকচারটা দেওয়া আছে অ্যারোগুলো ঠিকঠাক করে দেখ, এই যে এইটা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এইভাবে করে ফেল। তার মানে প্রথমটা এক্সটেনশন হচ্ছে, পরেরটা কম্প্রেশন হচ্ছে, আর তার করাসপন্ডিং এই ডায়াগ্রামটা ড্র করে নে পাশে, নিচের ডায়াগ্রামটা লাস্টে। হয়ে গেলে বলবি। আচ্ছা, like here also for small displacement, here also for small displacement, here also for small displacement, polarizability remains constant. Here also for small displacement, polarizability remains constant. Polarizability remains constant. Polarizability remains constant. That is d alpha by dx equal to 0. That is d alpha by dx equal to 0. Full stop. Hence for small displacement, hence for small displacement, hence for small displacement, there is no effective change in polarizability. There is no effective change in polarizability. There is no effective change in polarizability. And the asymmetry stretching is Raman inactive. And the asymmetry stretching is Raman inactive. Asymmetry stretching is Raman inactive. তো এই মোটামুটি আজকের ক্লাসে যতটুকু ডিসকাস করা হয়েছে তার লেখাটা লিখিয়ে দিয়েছি আমি। তো এখান থেকে একটা জিনিস তাহলে ক্লিয়ার হয়ে গেল, যে কোনো হোমোনিউক্লিয়ার অ্যান্ড হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রামন অ্যাক্টিভ, বোথ ভাইব্রেশন, বোথ রোটেশন, দুটো ক্ষেত্রেই অ্যাক্টিভ। আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট আনসার পেয়েছি। তো সেক্ষেত্রে দিলাম সিমেট্রি স্ট্রেচিং ইজ অ্যাক্টিভ whereas anti-symmetry and bending modes are inactive, এবং তার এগেইনস্টে আনসারটা এক্সপ্লেন করা হয়েছে। তো এবারে সেক্ষেত্রে একটু মনে করে দেখা যাক, লাস্ট ক্লাসের সঙ্গে আজকের ক্লাসটা একটু কম্পেয়ার করে দেখা যাক, মানে পিওর ভাইব্রেশন আর রামন ভাইব্রেশন স্টেট। পিওর ভাইব্রেশন, আচ্ছা রিয়া একটু মিউট করে নে। আচ্ছা, পিওর ভাইব্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, কার্বন ডাই অক্সাইডের যে তিনটে ডিফারেন্ট মোড পেয়েছিলাম, সিমেট্রি স্ট্রেচিংটা ছিল ইনঅ্যাক্টিভ, অ্যান্টিসিমেট্রি অ্যান্ড বেন্ডিংটা ছিল অ্যাক্টিভ। আর আজকে রামন ভাইব্রেশনের ক্ষেত্রে কি দেখলাম, সিমেট্রিটা অ্যাক্টিভ, অ্যান্টিসিমেট্রি আর বেন্ডিংটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তারপরে জাস্ট উল্টো আনসার,
যেটা ছিল অ্যাক্টিভ সেটা হয়ে গেল ইনঅ্যাক্টিভ, যেটা ছিল ইনঅ্যাক্টিভ সেটা হয়ে গেল অ্যাক্টিভ। এই পার্টিকুলার এই পোর্শনটা এক্সপ্লেন করার জন্য একটা প্রিন্সিপাল আমাদেরকে জানতে হবে, যেটাকে বলা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয়। মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল সেটা ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট, যেখান থেকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে কি অ্যাক্টিভ, কোনটা অ্যাক্টিভ, কোনটা ইনঅ্যাক্টিভ। অ্যাকর্ডিং টু দ্য মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, সেক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো মলিকুলের সেন্টার অফ সিমেট্রি থাকে, যদি কোনো মলিকুলের সেন্টার অফ সিমেট্রি থাকে, তাহলে যে মোডটা আইআর অ্যাক্টিভ হবে সেটা হয়ে যাবে রামন ইনঅ্যাক্টিভ, যে মোডটা আইআর ইনঅ্যাক্টিভ হবে সেটা হয়ে যাবে রামন অ্যাক্টিভ। যদি কোনো মলিকুলের সেন্টার অফ সিমেট্রি থাকে, যে মোডটা রামন ভাইব্রেশনাল অ্যাক্টিভ হবে সেটা হয়ে যাবে আইআর ইনঅ্যাক্টিভ, যে মোডটা আইআর অ্যাক্টিভ হবে সেটা হয়ে যাবে রামন ভাইব্রেশনাল ইনঅ্যাক্টিভ। তাহলে এখান থেকে আমরা জাস্টিফাই করতে পারবো কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কোনটা হবে। কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার আমরা দুটো ওয়েতে লিখতে পারি, এক হচ্ছে এই, অথবা এই। দুটোই কিন্তু একই, দুটোই কিন্তু আলটিমেটলি আমাকে CO2 কে রিপ্রেজেন্ট করছে, এটাও CO2 এটাও CO2। তাহলে কোনটা কারেক্ট, কেন আমরা এটা লিখি, কেন আমরা এটা লিখি না, এটা কিন্তু স্পেকট্রোস্কোপি যে আমরা এক্সপ্লেন করতে পারবো কেন আমরা এটাকে কারেক্ট স্ট্রাকচার বলি, এটাকে কেন রং স্ট্রাকচার বলি। কারণ যে আনসারটা পেয়েছি আমরা, সিমেট্রি স্ট্রেচিংটা কি হয়েছিল, আইআর ইনঅ্যাক্টিভ হয়ে গেল রামন অ্যাক্টিভ, অ্যান্টি সিমেট্রি বেন্ডিংটা ছিল আইআর অ্যাক্টিভ হয়ে গেল রামন ইনঅ্যাক্টিভ। তার মানে যে মোডটা আইআর অ্যাক্টিভ ছিল সেটা হয়ে যাচ্ছে রামন ইনঅ্যাক্টিভ, যে মোডটা আইআর অ্যাক্টিভ ছিল সেটা হয়ে যাচ্ছে রামন ইনঅ্যাক্টিভ। তার মানে এটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে না নেই, তার মানে এর মধ্যে যেটা ছিল অ্যাক্টিভ সেটা হয়ে যাচ্ছে ইনঅ্যাক্টিভ, যেটা ছিল ইনঅ্যাক্টিভ সেটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ। তার মানে এটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে না নেই, অ্যাকর্ডিং টু দ্য মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল। স্যার আছে। আছে, কারণ প্রিন্সিপালে কি বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, যদি কোনো মলিকুলের মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকে, যদি থাকে, তাহলে যে মোডটা আইআর অ্যাক্টিভ হবে সেই মোডটা রামন ইনঅ্যাক্টিভ হবে, যে মোডটা আইআর ইনঅ্যাক্টিভ হবে সেটা হয়ে যাবে রামন অ্যাক্টিভ। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই পাচ্ছি, যেটা ছিল আইআর অ্যাক্টিভ সেটা হয়ে যাচ্ছে রামন ইনঅ্যাক্টিভ, যেটা ছিল আইআর ইনঅ্যাক্টিভ সেটা হয়ে যাচ্ছে রামন অ্যাক্টিভ। এবং অ্যাকর্ডিং টু দিস এক্সপ্লানেশন, কার্বন ডাই অক্সাইড মলিকুল শুড হ্যাভ আ সেন্টার অফ সিমেট্রি। তার মানে কিন্তু সেন্টার অফ সিমেট্রি নিশ্চয়ই এখানে নেই, এখানে আছে, তার মানে দিস ইজ দ্য কারেক্ট স্ট্রাকচার, দিস ইজ নট কারেক্ট স্ট্রাকচার। তার মানে এভাবেই কিন্তু আমি এক্সপ্লেন করতে পারি যে একটা মলিকুলার স্ট্রাকচার কেমন হবে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কেমন আছে, যেমন একটা মলিকুল বলা হলো AB2, স্পেকট্রোস্কোপি দিয়ে অ্যানালাইসিস করে দেখা গেল যে এর একটা পার্টিকুলার মোড, সে সিমেট্রি হোক, সে বেন্ডিং হোক, সে অ্যান্টিসিমেট্রি হোক, একটা পার্টিকুলার মোড বোথ আইআর অ্যাক্টিভ এন্ড রামন অ্যাক্টিভ। তাহলে তার কোনটা কারেক্ট স্ট্রাকচার, ABB অর BAB? দুটোই কিন্তু AB2। আবারও বলছি, AB2-র ক্ষেত্রে স্পেকট্রোস্কোপি অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে তার একটা পার্টিকুলার মোড বোথ আইআর এন্ড রামন অ্যাক্টিভ। তাহলে কোনটা কারেক্ট? স্যার ফার্স্ট এরটা। অবভিয়াসলি, একটা পার্টিকুলার মোড একসঙ্গে আইআর অ্যাক্টিভ একসঙ্গে রামন অ্যাক্টিভ, তার মানে এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি নেই। তার মানে কোনটা প্রথমটা কারেক্ট অ্যান্সার, সেন্টার অফ সিমেট্রি এটার মধ্যে আছে, কিন্তু যেহেতু অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্লেনেশন মলিকুলস এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকতে পারে না, মানে প্রথমটা কারেক্ট আনসার। যদি দেখা যেত যে একটা মোড আইআর অ্যাক্টিভ আর একটা মোড রামন ইনঅ্যাক্টিভ, যে মোডটা আইআর অ্যাক্টিভ সেটা রামন ইনঅ্যাক্টিভ, যে মোডটা আইআর ইনঅ্যাক্টিভ সেটা রামন অ্যাক্টিভ, তাহলে বলতে পারতাম যে মলিকুলস এর সেন্টার অফ সিমেট্রি আছে। কিন্তু এখানে কি বলা হয়েছে, একটা মোড একসঙ্গে রামন অ্যাক্টিভ এন্ড আইআর অ্যাক্টিভ, তার মানে সেই মলিকুলের কোনো সেন্টার অফ সিমেট্রি নেই, স্ট্রাকচার শুড বি ABB নট BAB। তো এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে, এবং মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল পরীক্ষা লিখতে দেওয়া হয় উইথ এক্সাম্পল, এক্সাম্পল সহযোগে লিখতে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে পড়ে রাখতে হবে উইথ প্রপার এক্সপ্লেনেশন, এক্সপ্লেন করতে দেওয়া হয়। তো লিখে রাখ, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, MUTUAL, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল বলে আন্ডারলাইন করে লিখে রাখ, ফলো স্টাডি ম্যাটেরিয়ালস, ফলো স্টাডি ম্যাটেরিয়ালস, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল ভেরি ইম্পর্টেন্ট, ফলো স্টাডি ম্যাটেরিয়ালস।
আচ্ছা, দুটো প্রবলেম করিয়ে দিই, তারপরে আবার একটা নতুন টপিক একটু ডিসকাস করবো। আচ্ছা, লেখ the wave number of incident radiation, the wave number of the incident radiation, the wave number of the incident radiation in Raman spectra, the wave number of the incident radiation in Raman spectra is 20,487, 20487 centimeter inverse, 20,487 centimeter inverse, full stop. What is the wave number of the scattered radiation? What is the wave number of scattered radiation? What is the wave number of the scattered radiation for j equal to 0 to j equal to 2? For j equal to 0 to j equal to 2 transition of nitrogen, j equal to 0 to j equal to 2 transition of nitrogen, for which b equal to 1.99 centimeter inverse, b equal to 1.99 centimeter inverse, 1.99 centimeter inverse, 1.99 centimeter inverse. বাস, কিভাবে করবো? ভেরি সিম্পল প্রবলেম। তাহলে কোন স্পেক্ট্রা বলে দেওয়া হয়েছে? রামন স্পেক্ট্রা। কি বের করতে হবে বলা হয়েছে? ওয়েভ নাম্বার অফ স্ক্যাটার্ড রেডিয়েশন। আর দেওয়া হয়েছে কার ভ্যালু? ইনসিডেন্ট রেডিয়েশনের ভ্যালু দেওয়া হয়েছে। তাহলে কোন পার্টিকুলার ফর্মুলা ইউজ করতে হবে? ভেরি ইজি প্রবলেম। ফর্মুলাটা লিখতে পারলে কিন্তু nu bar s equals to nu bar I plus b into 4j plus 6. বাস, দিস ইজ দ্য ফর্মুলা। নিউ বার এস ইকুয়াল টু নিউ বার আই প্লাস বি ইন্টু 4 ইন্টু জে প্লাস 6। এটা ক্লাসে করানো হয়েছে। বাস, এই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। একদম ইজি প্রবলেম। তার মধ্যে নিউ বার আই এর ভ্যালু কোশ্চেনে বলে দেওয়া হয়েছে 20,487, 20,487 প্লাস বি ইন্টু 4 ইন্টু জে। যেটা এক্ষেত্রে কত? 0 থেকে 2 ট্রানজিশন। এবার যেটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে কত? 0। 0 থেকে 2 ট্রানজিশন তো 0। তাহলে 4 ইন্টু 0 প্লাস 6। তার মধ্যে বি এর ভ্যালু এখানে বলে দেওয়া হয়েছে 1.99 সেন্টিমিটার ইনভার্স। তো ডেটাগুলো প্রপারলি বসিয়ে দিলে আলটিমেটলি যে আনসারটা আসবে লিখে দিচ্ছি আমি 20,498.94 সেন্টিমিটার ইনভার্স, 20,498.94 সেন্টিমিটার ইনভার্স। Next problem. Rotational Raman spectra, rotational Raman spectra, rotational Raman spectra of Cl2 molecule, rotational Raman spectra of Cl2 molecule, chlorine molecule, provides a series of Stokes line, provides a series of Stokes line, provides a series of Stokes line, separation by 0.98 centimeter inverse, separation by 0.98 centimeter inverse, 0.98 centimeter inverse, and a similar series of anti-Stokes line, 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 full stop. Calculate chlorine chlorine bond length, এইভাবে লিখবি Cl Cl bond length, calculate the chlorine chlorine bond length, ব্র্যাকেটে লেখ atomic weight equal to 35.45, atomic weight equal to 35.45 bracket closed.
তাই এই যে প্রথমে দেওয়া হয়েছে না 0.98 সেন্টিমিটার ইনভার্স, ওটা কার ভ্যালু? 0.98 সেন্টিমিটার ইনভার্স, ওটা কার ভ্যালু দেওয়া হয়েছে? ওটা টু বি এর ভ্যালু, টু বি। মানে 2b। ভুলটা হচ্ছে এখানেই হয়। স্যার এটা এটা 4B। কি 4b-র ভ্যালু, পিওর রোটেশনাল স্পেক্ট্রা নয়, এটা হচ্ছে রামন স্পেক্ট্রা। এই ভুলটা পড়ানোর সময় বারবার বলেছিলাম যে কম্পেয়ার করে পড়তে হবে, নাহলে কিন্তু একটা সঙ্গে একটা ওভারল্যাপ করবে। এটা কিন্তু রামন স্পেক্ট্রা। শ্রীজিতার যে ভুলটা হয়েছে তোর মাথায় ঢুকেছে, ওটা রোটেশনাল স্পেক্ট্রা। রোটেশনাল বলতে পিওর রোটেশনের ক্ষেত্রে ডিফারেন্সটা 2b। ইট ইস দ্য রামন স্পেক্ট্রা, রামন রোটেশনাল স্পেক্ট্রা। গ্যাপটা হচ্ছে 4b। So that's why 4b equal to 0.98 centimeter inverse, not 2b. তাহলে এখান থেকে বিটা পেয়ে যাচ্ছি, আর বি ইকুয়াল টু 0.245 সেন্টিমিটার ইনভার্স। এই জিনিসগুলোই কিন্তু অনেকে ভুল করে, কোথায় 4b হবে কোথায় 2b হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পেয়ার করে পড়তে হবে। তো এই হয়ে গেল, বির ভ্যালু পেয়ে গেলাম। এবারে আলটিমেটলি বের করতে হবে কি বন্ড লেন্থ, মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর। আর ইজ দ্য বন্ড লেন্থ। আর বের করতে হলে কি লাগবে? আই ইকুয়াল টু মিউ ইন্টু আর স্কোয়ার। তার মানে আই ভ্যালু পেতে হবে। আই অ্যান্ড মিউ জানতে পারলে আর পেয়ে যাবো আমরা, কারণ আই ইকুয়াল টু মিউ আর স্কোয়ার। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে আই এর ভ্যালু বের করা। তাহলে আমরা জানি বি ইকুয়াল টু এইচ বাই 8 পাই স্কোয়ার আই সি। বাস। তাহলে এখান থেকে আমরা অর আই ইকুয়াল টু এইচ বাই 8 পাই স্কোয়ার বি ইন্টু সি। এই তো এইচ এর ভ্যালু আমরা জানি প্লাঙ্কস কনস্ট্যান্ট। বি এর ভ্যালু আমরা জানি 0.245 সেন্টিমিটার ইনভার্স। সি মানে আমরা জানি স্পিড অফ লাইট। তো প্রত্যেকটা ডেটা প্রপারলি বসালে আলটিমেটলি যেটা পাবো আমরা 1.14 ইন্টু 10⁻⁻38 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আই পেয়ে গেলাম। এবারে মিউ। মিউ ইকুয়াল টু কি হবে? এটা তো ক্লোরিন মলিকুল Cl2। Cl2, তাহলে হোয়াট উইল বি দ্য মিউ? তাহলে সেক্ষেত্রে কি হবে? 35.45, 35.45 ইন্টু 35.45, হ্যাঁ কি, ডিভাইডেড বাই 35.45 প্লাস 35.45 ইন্টু 1 বাই অ্যাভগাড্রোস নাম্বার, ইন্টু 1 বাই অ্যাভগাড্রোস নাম্বার। So this equal to 2.94 into 10⁻⁻23 গ্রাম। 2.94 into 10⁻⁻23 গ্রাম। মিউ ইকুয়াল টু পেয়ে গেলাম। এবার আলটিমেটলি আই ইকুয়াল টু মিউ আর স্কোয়ার। আই ইকুয়াল টু মিউ আর স্কোয়ার অর আর ইকুয়াল টু রুট ওভার আই বাই মিউ। আমরা আই এর ভ্যালু পেয়ে গেছি, মিউ এর ভ্যালু পেয়ে গেছি। তো প্রত্যেকটা ডেটা প্রপারলি বসলে আলটিমেটলি যে আনসারটা আসবে 1.97 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তার মানে 1.97 অ্যাংস্ট্রম। This is the answer. Next একটা প্রবলেম দেখি। A sample is excited by a sample is excited by a sample is excited by 4358 angstrom, 4358 angstrom, 4358 angstrom line of mercury, 4358 angstrom line of mercury. Full stop. A Raman line is observed. A Raman line is observed at a Raman line is observed at 4447 angstrom. A Raman line is observed at 4447 angstrom. 4447 angstrom. Full stop. Calculate Raman shift. Calculate Raman shift.
ব্র্যাকেটে ইন সেন্টিমিটার ইনভার্স, ক্যালকুলেট রামান শিফট ব্র্যাকেটে ইন সেন্টিমিটার ইনভার্স। বাকি দুটো ম্যাথের থেকে এটা আরো ইজি ম্যাথ। কি বের করতে বলা হয়েছে? ক্যালকুলেট রামান শিফট ইন সেন্টিমিটার ইনভার্স, রামান শিফট ইন সেন্টিমিটার ইনভার্স, তার মানে কি বের করতে হবে? ডেল নিউ বের করতে বলেছে। এক্স্যাক্টলি ডেল্টা নিউ বার, সেন্টিমিটার ইনভার্স মানে বার ইন টার্মস অফ ওয়েভ নাম্বার। আর ডেল্টা নিউ বার মিনস হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যে কোনো কিছু চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে স্ক্যাটার্ড মাইনাস ইনসিডেন্ট। ফাইনাল মানে স্ক্যাটার্ড আর ইনিশিয়াল মানে হচ্ছে ইনসিডেন্ট। এই তাহলে আলটিমেটলি যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা নিউ বার দিস ইকুয়াল টু নিউ এস বার মাইনাস নিউ আই বার। আর নিউ এস বার, কিন্তু আমাকে তো নিউ ভ্যালু দেওয়া নেই, তার পরিবর্তে কি দেওয়া আছে? ল্যামডার ভ্যালু, ওয়েভ লেন্থ। কারণ অ্যাংস্ট্রম ইউনিট মানে সেটা ওয়েভ লেন্থের অ্যাংস্ট্রম হোক বা সেন্টিমিটার হোক, সেটা ওয়েভ লেন্থের ভ্যালু দেওয়া হয়েছে। তার মানে নিউ বার থেকে ওয়েভ লেন্থ পেতে গেলে কি করতে হবে? 1/λs মাইনাস 1/λi। কারণ নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে নিউ বার ইকুয়াল টু 1/λ। তো সেটাই ইউজ করা হয়েছে এক্ষেত্রে। নিউ বার এস ইকুয়াল টু 1/λs মাইনাস নিউ বার আই ইকুয়াল টু 1/λi। তো ল্যামডা এস আর ল্যামডা এর ভ্যালু আমরা জানি, সেটা বসিয়ে দিই। ল্যামডা এস কোনটা, ল্যামডা আই কোনটা? যেটা সেকেন্ড সেটা হচ্ছে স্ক্যাটার্ড ভ্যালু, আর প্রথমটা হচ্ছে ইনসিডেন্ট ভ্যালু। তাহলে 1/λs, ল্যামডা এস মানে হচ্ছে লাস্টেরটা যেটা, এটা কত দেওয়া হয়েছে? 4447। তাহলে 4447 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, কারণ আমাকে সেন্টিমিটার বের করতে বলা হয়েছে। মাইনাস 1/λ, যেটা 4358 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তো এবারে সেখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি যে আনসারটা আসবে 459 সেন্টিমিটার ইনভার্স, 459 সেন্টিমিটার ইনভার্স। বোঝা গেছে সবার? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি চ্যাপ্টার ফার্স্ট লাস্ট অব্দি, মোটামুটি প্রায় টোটাল 7 ক্লাসেস নেওয়া হয়েছে, 7টা ক্লাস। তো এই হচ্ছে 4টে ডিফারেন্ট পার্ট ছিল: পিওর রোটেশন, পিওর ভাইব্রেশন, রামান ভাইব্রেশন, রামান রোটেশন। তো সেক্ষেত্রে 4টের কন্ডিশন কি, বা কোন মলিকুলস গুলো অ্যাক্টিভ হবে, কোন মলিকুলস গুলো ইনঅ্যাক্টিভ হবে, সেগুলোতে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে, বা যেসব ডেরিভেশন করানো হচ্ছে সেগুলোতে কোশ্চেন থাকে। তবে জাস্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে একটু একটু ভাববার চেষ্টা করতো। আমি টোটাল 4টে মলিকুলস দিচ্ছি, আমি নিজের আইডেন্টিফাই করার চেষ্টা করি। পরীক্ষায় যেভাবে কোশ্চেন থাকে: Br2, HBr, তারপরে HCN আর CS2। কোনটা রামন অ্যাক্টিভ হবে বা কোনগুলো রামন অ্যাক্টিভ হবে, পরীক্ষা কিন্তু এইভাবে কোয়েশ্চেন থাকে। Br2, HBr, HCN, CS2 কোনগুলো রামন অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কোনগুলো হবে, সেগুলো রামন অ্যাক্টিভিটি নিয়ে আমাকে ডিসকাস করা হচ্ছে। বলে Br2, HBr, HCN, CS2 রামন অ্যাক্টিভিটি। খুব সিম্পল, এটা যে কেউ বলে দিতে পারবে এখন। স্যার সবকটাই রামান অ্যাক্টিভ হবে। আচ্ছা, প্রথম 3টে বলা একদম ইজি, কারণ যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস অথবা যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলস আর রামন অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে ব্রোমিনটা হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল,
HCl হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, HCl হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল। তবে প্রথম তিনটে কিন্তু নিয়ে কোনো ডাউট নেই কারণ প্রথম তিনটে আমরা অ্যাটেন্ডেন্স দেখেই বলে দিতে পারি যে ইট ইজ রাউন্ড অ্যাক্টিভ, কারণ যে কোনো হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, যে কোনো হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল রাউন্ড অ্যাক্টিভ। এবারে CH2 জাস্ট লাইক কার্বন ডাইঅক্সাইড, এই লিনিয়ার স্ট্রাকচার। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেভাবে এক্সপ্লেন করেছে এটাকে সেমভাবে এক্সপ্লেন করতে হবে। তার মানে কোনটা অ্যাক্টিভ হবে? একমাত্র সিমেট্রি স্ট্রেচিং উইল বি রামন অ্যাক্টিভ, অ্যান্টিসিমেট্রি অ্যান্ড বেন্ডিং উইল বি ইনঅ্যাক্টিভ, জাস্ট লাইক দ্য আনসার অফ কার্বন ডাইঅক্সাইড। ওটাও ছিল লিনিয়ার স্ট্রাকচার, এটাও হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। কার্বন ডাইঅক্সাইডে কোনো পার্মানেন্ট ডাইক্রোমেন্ট ছিল না, এরও কোনো পার্মানেন্ট ডাইক্রোমেন্ট নেই ডিউ টু দ্য লিনিয়ার স্ট্রাকচার। প্রত্যেকটা বন্ডের ইন্ডিভিজুয়াল ডাইক্রোমেন্ট ছিল, এরও একই ইন্ডিভিজুয়াল ডাইক্রোমেন্ট আছে। তারপরে CH2 আর কার্বন ডাইঅক্সাইডের সেম আনসার, সেম এক্সপানশন। প্রথম তিনটে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর CH2 এর ক্ষেত্রে আনসারটা একটু এক্সপ্লেন করতে হবে এবং সিমেট্রি স্ট্রেচিংটা হয়ে যাবে অ্যাক্টিভ, বাকি দুটো হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। বোঝা গেছে? পরীক্ষা কিন্তু এরকম আনসার, এরকম কোশ্চেন থাকবে। আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা হচ্ছে ফটোকেমিস্ট্রি। সেটা একটু জাস্ট স্টার্ট করে একটু বলে রাখি, কারণ অফলাইন ব্যাচও পড়ানো হয়েছে কিছুটা। তো স্যার ফটোকেমিস্ট্রি পড়তে, হ্যাঁ স্যার বলছি এইখানে রাইট সাইডে লাস্টে দুটো ডায়াগ্রাম আছে স্যার, ওইখানটাতে পোলারাইজেবিলিটিটা কনস্ট্যান্ট থাকছে, এবার সেকেন্ডেরটাই কেন বেন্ডিং হলো আর থার্ডেরটা কেন অ্যান্টিসিমেট্রিক হলো, মানে ওই দুটোকে কি করে অ্যান্টিসিমেট্রি আর আইডেন্টিফাই? বেন্ডিং দুটো একই, তুই যেটা ইচ্ছে করতে পারিস, ওটা আচ্ছা আলাদা আচ্ছা কিছু না, ঠিক আছে স্যার। ওটা যেটা ইচ্ছে, ওটা সেম। আচ্ছা, ফটোকেমিস্ট্রি এবারে। আচ্ছা, ফটোকেমিস্ট্রি কথাটার মধ্যেই নিশ্চয়ই মানে এটা বোঝা যাচ্ছে আমরা কেমিস্ট্রির কোন স্পেসিফিক কোন ব্রাঞ্চটা নিয়ে আমরা এবারে পড়তে চাইছি। আমি ফটোকেমিস্ট্রি মানে যে কেমিস্ট্রির যে পার্টটাতে লাইটের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ইনভলভমেন্ট আছে, সেই ব্রাঞ্চটা কি বলা হচ্ছে ফটোকেমিস্ট্রি। কেমিস্ট্রির যে স্পেসিফিক ব্রাঞ্চে লাইটের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ইনভলভমেন্ট আছে, সেই পার্টিকুলার ব্রাঞ্চটাকে বলা হচ্ছে ফটোকেমিস্ট্রি। তো ফটোকেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে প্রথম যে দুটো পার্ট নিয়ে ইনিশিয়ালি জানতে হবে সেটা হচ্ছে ফটো ফিজিক্যাল প্রসেস, ফটো কেমিক্যাল প্রসেস। দুটো স্পেসিফিক যে নাম বললাম, ফটো ফিজিক্যাল প্রসেস আর ফটো কেমিক্যাল প্রসেসের মধ্যে ডিফারেন্স। জাস্ট এখন তাদের একটা ইন্টারেস্টিং আমি এক্সাম্পল দিচ্ছি একটা। তো এখন মোটামুটি সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে কি শপিং মলে গিয়ে শপিং করা। তো সেই শপিং মলে সে সাউথ সিটি হোক, সে কোয়েস্ট মল হোক, বা সে অ্যাক্রোপলিস মল হোক, তো শপিং করতে গিয়ে আমরা কি দেখেছি যে 80% যারা যায় ওখানে শপিং করতে, তাদের মেইনলি টার্গেটটা থাকে কি ড্রেসটা নিয়ে গিয়ে ট্রায়াল রুমে গিয়ে ফটো তুলে ড্রেসটাকে আবার আগের পজিশনে রেখে শপিং মল থেকে বেরিয়ে আসে। বাকি 20% সত্যি তারা শপিং করতে যায়, ট্রায়াল দেওয়ার পরে ড্রেসটা নিয়ে বাড়িতে আসে। কিন্তু 80% কি করে, ড্রেসটা নিল, নিয়ে গিয়ে ট্রায়াল রুমে গিয়ে একটু ট্রায়াল দিয়ে তারপরে ফটো তুলে আবার ড্রেসটাকে সেই আগের পজিশনে রেখে চলে আসলো। এই 80% কাস্টমারকেই বলা হচ্ছে ফটো ফিজিক্যাল প্রসেস, বাকি 20% হলো ফটো কেমিক্যাল প্রসেস। কারণটা কি? ফটো ফিজিক্যাল প্রসেস হলো সেই প্রসেস যে প্রসেসে যখন কোনো সাবস্টেন্সকে লাইটে এক্সপোজ করা হলো, সে লাইট থেকে এনার্জিটাকে ইনটেক করলো এবং কিছু সময় পরে সেই রেডিয়েশনটাকে আমরা এমিট করে দিল উইথাউট এনি চেঞ্জেস। যেমন একটা কাস্টমার গিয়ে ট্রায়াল দিল, দেওয়ার পরে আবার শপিং মল থেকে আগের কন্ডিশনেই বেরিয়ে আসলো, কোন রকম শপিং না করে, না কোনো কিছু পারচেস না করে। এক্ষেত্রেও একই, কোন সাবস্টেন্সকে যখন লাইটে এক্সপোজ করা হচ্ছে, লাইট থেকে পার্টিকুলার এনার্জিকে সে অ্যাবজর্ব করছে, ইনটেক করছে, আবার আফটার ফিউ টাইম সে কিন্তু সেই এনার্জিটাকে আবার রিলিজ করে দিচ্ছে, আবার এমিট করছে উইথাউট এনি চেঞ্জেস। দিস ইজ কল্ড ফটো ফিজিক্যাল প্রসেস। কোনো কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে না, লাইটটাকে অ্যাবজর্ব করলো, এনার্জিটাকে ইনটেক্ট করলো, আবার এনার্জিটাকে এমিট করে দিল উইথাউট এনি চেঞ্জ ইন কেমিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে না। তো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফটো ফিজিক্যাল প্রসেস। আবার এই ফটো ফিজিক্যাল প্রসেসকে আমরা পার্টিকুলার কিছু নাম দিতে পারি। একটা হচ্ছে সবাই জানা আছে ফ্লুরোসেন্স অ্যান্ড ফসফোরোসেন্স। ফ্লুরোসেন্স মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশন ইজ কল্ড ফ্লুরোসেন্স। কারণ এর কাজ তো একটাই, লাইটে এক্সপোজ করা হলো, লাইটটাকে ইনটেক করলো, এনার্জিটাকে ইনটেক করলো, আবার এনার্জিটাকে এমিট করে দিল। এই এমিশনটা যদি সঙ্গে সঙ্গে করে, মানে লাইটটাকে অ্যাবজর্ব করার সঙ্গে সঙ্গে সে এমিট করে দিল, সেই ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশনটাকে বলা হচ্ছে ফ্লুরোসেন্স। আর যদি সেই এমিশনটা আফটার টাইম ল্যাগ হয়, কিছুটা টাইম পরে করে, তখন তাকে বলা হচ্ছে ফসফোরোসেন্স।
তার মানে ফ্লোরোসেন্সটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন, আর ফসফোরেসেন্সটা হচ্ছে আফটার টাইম ল্যাগ, আফটার ফিউ টাইমস, দিস ইজ কল্ড ফসফোরেসেন্স। আর একটা পার্ট আছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা সেমিস্টার করে পড়ে এসেছি। যদি সাবস্টেন্সটা পার্টিকুলার রিকুইজিট অ্যামাউন্ট অফ এনার্জিকে অ্যাবজর্ব করে, তখন কি হবে? তখন সেক্ষেত্রে ইলেকট্রন উইল বি রিলিজড ফ্রম দ্য মেটাল সারফেস, ইলেকট্রন উইল বি এমিটেড ফ্রম দ্য মেটাল সারফেস। When a electromagnetic radiation strikes a metal surface, then electron will be released from the metal surface, and this is called photoelectric effect. তার মানে ফটোফিজিক্যাল প্রসেস ইজ কনসিস্ট অফ থ্রি প্রসেসেস। একটা হচ্ছে ফ্লোরোসেন্স, ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশন। 2 নম্বর হচ্ছে ফসফোরেসেন্স, আফটার টাইম ল্যাগ এমিশন অফ রেডিয়েশন। আর 3 নম্বর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এমিশন অফ ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস। এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে ফটোফিজিক্যাল প্রসেস। আর বাকি 20% কে নিয়ে হলো ফটোকেমিক্যাল প্রসেস। মানে যে 20% মানুষ শপিং মলে যায়, শপিং করে, পারচেস করে, ড্রেস ট্রায়াল দেওয়ার পরে আবার কিনে বাড়ি ফিরে আসে, তারা হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেস। মানে যখন কোনো সাবস্টেন্সকে পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটে এক্সপোজ করা হয়, তখন সে সাবস্টেন্সটা লাইটটাকে অ্যাবসর্ব করে, করে কিছু সময় সে স্টোর করে রাখে, তারপরে তার মধ্যে কেমিক্যাল চেঞ্জেস আসে, তার মধ্যে চেঞ্জ হচ্ছে, দিস ইজ কল্ড ফটোকেমিক্যাল প্রসেস। তার মধ্যে কেমিক্যালি চেঞ্জ হচ্ছে, দিস ইজ কল্ড ফটোকেমিক্যাল প্রসেস। যেমন হাইড্রোজেন আর ক্লোরিন দুটোকে যদি আমরা ডার্ক স্পেসে অনেক সময় রেখে দিই, তাও কোনো রিয়াকশন হবে না, বাট ইন প্রেজেন্স অফ লাইট সেক্ষেত্রে লাউড এক্সপ্লোশন হবে, হয়ে গিয়ে রিয়াকশন হবে। তার মানে হাইড্রোজেন ক্লোরিন কিন্তু ইন অ্যাবসেন্স অফ লাইট কোনো রিয়াকশন করছে না, বাট ইন প্রেজেন্স অফ লাইট সে লাইটটাকে অ্যাবসর্ব করছে, করার পরে সে তার মধ্যে কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, লাউড এক্সপ্লোশন হচ্ছে, দিস ইজ কল্ড ফটোকেমিক্যাল প্রসেস। and this is the difference between photophysical process and photochemical process. Photophysical process consists of fluorescence, phosphorescence and photoelectric effect, এবং fluorescence phosphorescence ডিটেইলস আরো পরে হবে, বাট এই হচ্ছে ফটোফিজিক্যাল এন্ড ফটোকেমিক্যাল। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা লিখে নে ফটোকেমিস্ট্রি, ফটোকেমিস্ট্রি বলে আন্ডারলাইন করে দে। the two main types of the two main types of processes the two main type of processes under photochemistry the two main types of processes under photochemistry are 1 নম্বর দিয়ে লেখ photophysical process and 2 নম্বর দিয়ে লেখ photochemical process, photophysicial process and 2 নম্বর দিয়ে লেখ photochemical process, photochemical process। এবারে photophysicial process বলে আন্ডারলাইন করে দিন, photophysicial process বলে আন্ডারলাইন করে দিন, photophysicial process বলে লেখ। These processes take place, these processes take place in the presence of light. These processes take place in the presence of light. These processes take place in the presence of light, in the presence of light, but do not involve any chemical reaction, but do not involve any chemical changes, but do not involve any chemical changes, any chemical changes, full stop. These processes take place, these processes take place due to absorption of light. These processes take place due to absorption of light by the substance, due to absorption of light by the substances, followed by the emission of absorbed light, followed by the emission of the absorbed light, followed by the emission of the absorbed light, followed by the emission of the absorbed light, full stop. Next paragraph. If there is instantaneous emission of the radiation, if there is instantaneous emission of the absorbed light,
if there is instantaneous emission of the absorbed light, instantaneous emission of the absorbed light, comma, the process is called fluorescence. The process is called fluorescence. 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 And if the absorbed light and if the absorbed light is emitted, if the absorbed light is emitted after some time lag, if the absorbed light is emitted after some time lag, after some time lag, lag, after some time lag, comma, the process is called phosphorescence. The process is called phosphorescence. Phosphorescence. Fluorescence আর phosphorescence স্পেলিংটা লিখে দিয়েছি আমি phosphorescence. Full stop. Next paragraph. Further, if the energy of the absorbed light, further, if the energy of the absorbed light, further, if the energy of the absorbed light is further, if the energy of the absorbed light is sufficiently high, energy of the absorbed light is sufficiently high, comma, it may lead to the emission of electrons. It may lead to the LED. It may lead to the emission of electrons from the atom. Emission of electrons from the atom. Emission of electrons from the atom. And the process is called photoelectric effect. And the process is called photoelectric effect. And the process is called photoelectric effect. Full stop. Photophysical process include fluorescence, phosphorescence, and photoelectric effect. Photophysical process include fluorescence, spelling গুলো দেখে দেখে লিখবি, fluorescence, phosphorescence, and photoelectric effect. Fluorescence, phosphorescence, and photoelectric effect. And photoelectric effect. And photoelectric effect. এই গেল হচ্ছে ফটোফিজিক্যাল প্রসেস। এরপরে লেখ ফটোকেমিক্যাল প্রসেস বলে আন্ডারলাইন করে দেব। ফটোকেমিক্যাল প্রসেস বলে আন্ডারলাইন করে দেব। Photochemical process. These are the reactions. These are the reactions. These are the reactions that take place. These are the reactions that take place. That take place by absorption of radiations. These are the reactions that take place by absorption of radiations. By absorption of radiations. By absorption of radiations of suitable wavelength. By absorption of radiations of suitable wavelength. Of suitable wavelength. Of suitable wavelength. Full stop. In such processes, comma, the absorbed light energy is first stored. The absorbed light energy is first stored. The absorbed light energy is first stored in the molecule. The absorbed light energy is first stored in the molecule. First stored in the molecule. First stored in the molecule, and it is further used, and then it is further used, and then it is further used to bring about the reaction. It is further used to bring about the reaction. It is further used to bring about the reaction. It is further used to bring about the reaction. To bring about the reaction. Full stop. For example,
A mixture of hydrogen and chlorine. A mixture of hydrogen remains unchanged. A mixture of hydrogen and chlorine remains unchanged with progress of time. A mixture of hydrogen and chlorine remains unchanged with progress of time. With progress of time. In absence of light. With progress of time in absence of light. With progress of time in absence of light. Full stop. But when exposed to light, 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 comma, the reaction occur with loud explosion. 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 বলে এইভাবে লেখ H2 plus Cl2. No reaction. আবার H2 plus Cl2 in presence of light বা H nu, এটা করলে হয়ে যাবে 2HCl, রিয়াকশন হবে। তার মানে এটা হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেস। ইন অ্যাবসেন্স অফ লাইট রিয়াকশন হচ্ছে না, ইন প্রেজেন্স অফ লাইট রিয়াকশন হচ্ছে। তাহলে ফটো ফিজিক্যাল প্রসেস আর ফটো কেমিক্যাল প্রসেস বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় লিখতে দেওয়া হয়, একটা ডিফারেন্স লেখ। ডিফারেন্স বিটুইন থার্মোকেমিক্যাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশনস। ডিফারেন্স বিটুইন থার্মোকেমিক্যাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশন। ডিফারেন্স বিটুইন থার্মোকেমিক্যাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশন। ডিফারেন্স বিটুইন থার্মোকেমিক্যাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশন। তো ডিফারেন্সটা একটু নিজেরাই বলার চেষ্টা করতো, থার্মোকেমিক্যাল আর ফটোকেমিক্যাল। একটার সামনে অ্যাড আছে থার্মো আর একটাই আছে ফটো। ডিফারেন্সটা এখানেই, থার্মো আর ফটো, আর বাকিটা সেম, কেমিক্যাল কেমিক্যাল। থার্মো আর ফটো। থার্মো কথাটা এসছে বোঝা থেকে ফ্রম টেম্পারেচার, ফটো কথাটা এসছে বোঝা থেকে ফ্রম লাইট। তাহলে থার্মোকেমিক্যাল রিয়াকশনের সঙ্গে ফটোকেমিক্যাল রিয়াকশনের ডিফারেন্সটা কোথায় হবে? থার্মোকেমিক্যাল রিয়াকশন ডিপেন্ডস অন temperature dependent, highly temperature dependent, whereas photochemical reaction depends on light. It is light dependent but number of photons dependent. Light মানে কি? photons। তার মানে thermochemical reactions is temperature dependent, মানে টেম্পারেচারের সিগনিফিক্যান্ট এফেক্ট আছে, whereas photochemical reaction is light dependent. In absence of light রিয়াকশনটা কখনো প্রোগ্রেস করবে না, বাট ইন অ্যাবসেন্স অফ লাইট থার্মোকেমিক্যাল রিয়াকশন প্রোগ্রেস করবে। থার্মোকেমিক্যাল রিয়াকশন প্রোগ্রেস করবে উইথ অ্যাবসেন্স অফ লাইট, বাট ফটোকেমিক্যাল রিয়াকশন কিন্তু কখনো প্রোগ্রেস করবে না উইথ অ্যাবসেন্স অফ লাইট, কারণ সেক্ষেত্রে লাইটটাই কিন্তু মেন ফ্যাক্টর। তারপরে আসি ডেল্টা জির ভ্যালু। ডেল্টা জি কিন্তু সবসময় নেগেটিভ হবে ফর দ্য স্পন্টেনিয়াস প্রসেস ইন থার্মোকেমিক্যাল প্রসেস। থার্মোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জি ডেফিনেটলি নেগেটিভ হবে ফর স্পন্টেনিয়াস চেঞ্জ, বাট ফটোকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা জি মে বি পজিটিভ, মে বি নেগেটিভ। এমনও কিছু রিয়াকশন আছে যে ক্ষেত্রে ডেল্টা জি পজিটিভ বাট ফটোকেমিক্যাল রিয়াকশন ইজ স্পন্টেনিয়াস। ডেল্টা জি পজিটিভ হওয়া সত্ত্বেও কিন্তু রিয়াকশনটা স্পন্টেনিয়াস হতে পারে, যেটা থার্মোকেমিক্যালে কখনো পসিবল নয়। যেমন সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটের সিনথেসিস হচ্ছে ইন প্লান্টস, উদ্ভিদের ক্ষেত্রে, সেই কার্বোহাইড্রেটের সিনথেসিস রিয়াকশনটা কিন্তু ডেল্টা জি ইকুয়াল টু পজিটিভ। ডেল্টা জি পজিটিভ তা সত্ত্বেও কিন্তু রিয়াকশনটা হচ্ছে এবং স্পন্টেনিয়াসলি হচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু ডেল্টা জি পজিটিভ হলেও হতে পারে, তা সত্ত্বেও রিয়াকশনটা স্পন্টেনিয়াস চলবে। যেমন ডিকম্পোজিশন অফ HCl ইনটু হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, এটাও কিন্তু ডেল্টা জি ইকুয়াল টু পজিটিভ বাট ইট ইজ স্পন্টেনিয়াস। তার মানে ফটোকেমিক্যালের ক্ষেত্রে কিছু ডেল্টা জি পজিটিভ হওয়া সত্ত্বেও রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি চলবে। এক নম্বর দিয়ে লেখ থার্মোকেমিক্যাল রিয়াকশনস ইনভলভ। এক নম্বর দিয়ে থার্মোকেমিক্যাল রিয়াকশনস ইনভলভ দ্য অ্যাবজর্পশন অর এমিশন অফ হিট। Thermochemical reactions involve the absorption or emission of heat. Absorption or emission of heat. Absorption or emission of heat.
absorption or emission of heat. Whereas photochemical reactions involve, whereas photochemical reactions involve, photochemical reactions involve the absorption of photons of light. Absorptions of photons of light. Photochemical reactions involve the absorption of photons of light. Absorption of photons of light. Absorptions of photons of light. Full stop. Second point, 2 number. Thermochemical reactions can take place. Thermochemical reactions can take place. Thermochemical reactions can take place even in dark place. Thermochemical reactions can take place even in the dark place. Thermochemical reactions can take place even in the dark place. But the presence of light is mandatory. Presence of light is mandatory for photochemical process. The presence of light is mandatory for photochemical process. For photochemical process. Full stop. Third point, 3 number. Delta G of thermochemical reaction is always negative. Delta G of thermochemical reaction is always negative to be spontaneous. Delta G of a thermochemical reaction, delta G of a thermochemical reaction is always negative to be spontaneous. Is always negative to be spontaneous. Is always negative to be spontaneous. Whereas delta G of a photochemical reaction, delta G of a photochemical reaction may not be negative. Delta G of a photochemical reaction may not be negative, full stop. A few examples of photochemical reaction, a few examples of photochemical reactions, a few examples of photochemical reactions for which, a few examples of photochemical reactions for which delta G equal to positive. A few examples of photochemical reactions for which delta G equal to positive, and still they are spontaneous, and still they are spontaneous, and still they are spontaneous, still they are spontaneous. Hyphen দিয়ে দেখ, synthesis of carbohydrates in plants, synthesis of carbohydrates, synthesis of carbohydrates in plants, synthesis of carbohydrates in plants, synthesis of carbohydrates in plants, and decomposition of HCl, and decomposition of HCl into hydrogen and chlorine, decomposition of HCl into hydrogen and chlorine, decomposition of HCl into hydrogen and chlorine, into hydrogen and chlorine. Full stop. Last point, 4 number. Temperature স্যার has সিনথেসিস অফ কার্বোহাইড্রেট পরে কি বলেন? synthesis of carbohydrate in plants and decomposition of HCl into hydrogen and chlorine. Synthesis of carbohydrates in plants, synthesis of carbohydrates in plants and decomposition of HCl into hydrogen and chlorine. Decomposition of HCl into hydrogen and chlorine. Into hydrogen and chlorine. 4 number point. Temperature has significant effect. Last point, temperature has significant effect on rate of thermochemical reaction. Temperature has significant effect on rate of thermochemical reaction. Temperature has significant effect on rate of thermochemical reaction. Temperature has significant effect on rate of thermochemical reaction. On rate of thermochemical reaction. Whereas temperature has very little effect, whereas temperature has very little effect on the rate of photochemical reaction. Temperature has very little effect on the rate of photochemical reaction, on the rate of photochemical reaction, on the rate of photochemical reaction. Whereas intensity of light, whereas intensity of light has, intensity of light has significant effect,
whereas intensity of light has significant effect on rate of photochemical reaction. Intensity of light has significant effect on rate of photochemical reaction. Intensity of light has significant effect on rate of photochemical reaction. Intensity of light has significant effect on rate of photochemical reaction. কারণ ইন্টেন্সিটি যত বাড়বে নাম্বার অফ ফোটনস তত বাড়বে, আর নাম্বার অফ ফোটনস যত বাড়বে তত রিয়াকশনের রেটটা ইনক্রিজ করবে। যেমন ভাবে টেম্পারেচার ইনক্রিজ করলে থার্মাল রিয়াকশনের রেটটা ইনক্রিজ করে, একরকম ভাবে ইন্টেন্সিটি বাড়লে রেট অফ ফটোকেমিক্যাল রিয়াকশন ইনক্রিজ করবে। বোঝা গেছে ডিফারেন্স গুলো? হ্যাঁ স্যার। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। নেক্সট ক্লাসে তাহলে ফটোকেমিস্ট্রির মেইন পার্ট স্টার্ট হবে। ওকে, বাই, গুড নাইট।